24-এর মহারণ অনুষ্ঠানে দর্শকদের স্বাগত। আমি পুরন্দর। আমরা সারাদিন ধরে যে 49টি লোকসভা কেন্দ্রে আজ সারা দেশে ভোট হচ্ছে তার তুল্যমূল্য বিচার করছি, বিশ্লেষণ করছি এবং আমাদের সঙ্গে স্টুডিওতে আমরা পেয়ে গেছি এক ঝাঁক এমন মানুষকে যারা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি অথবা রাজনৈতিক পর্যবেক্ষক বা বিশ্লেষক। আমরা দর্শকদের সঙ্গে তাদের আলাপ করাবো। আমরা পাশাপাশি শুরুতেই দেখে নেব আজকে যে 49টি কেন্দ্রে ভোট হচ্ছে লোকসভা কেন্দ্রে, তার মধ্যে 7টি লোকসভা কেন্দ্র বঙ্গে। এই 7টি লোকসভা কেন্দ্রের যে যুযুধান প্রার্থীরা রয়েছেন, যে হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন, তাদের বক্তব্য আমরা দর্শকদের শোনাবো। প্রথমেই আমি দর্শকদের সঙ্গে আলাপ করিয়ে নেব যারা আজকে আমাদের স্টুডিওতে হাজির রয়েছেন। আমি প্রথমেই আমাদের রাজনৈতিক বিশ্লেষক তথা পর্যবেক্ষক সৌমেন চক্রবর্তীর সঙ্গে দর্শকদের আলাপ করিয়ে দেব। নমস্কার। আমাদের সঙ্গে রয়েছেন আহমেদ আলী খান, তিনি সিপিএম দলের হয়ে বলবেন। সিপিআইএমের তিনি অন্যতম মাঠে ঘাটে তিনি ময়দানে কাজ করেন, ভোটের ময়দানেও কাজ করছেন, তার মধ্যে সময় করে নিয়ে তিনি এসেছেন আমাদের স্টুডিওতে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির তাত্ত্বিক নেতা অনুপ বসু। আরেকজন আমরা মাঠে ময়দানে কাজ করা তৃণমূলের কর্মী এবং বারাসাতের স্থানীয় নেতা জয় দাসকে পেয়ে গেছি। দর্শকদের তার সঙ্গে পরিচয় করিয়ে দেব। আমরা প্রথমে একটু দর্শকদের একটা আপডেট দিয়ে দিই, তারপরে আমরা বিভিন্ন যে সংশ্লিষ্ট কেন্দ্রগুলি রয়েছে তার হেভিওয়েট প্রার্থীদের কি বলেছেন তাদের দিকে নজর রাখব। আমি প্রথমে দর্শকদের একটু জানিয়ে দিতে চাইব যে আজকে এই সকাল থেকে যা ভোট পড়ছে, সকাল 9টা পর্যন্ত আমরা যদি দেখি 15% ভোট পড়েছিল বঙ্গে, তারপরে সেটা 33% আসে 11টার সময়। 1টার সময় কিন্তু আমরা দেখছি যে সবচেয়ে বেশি ভোট কিন্তু পড়েছে আরামবাগে, এখানে 55.37% ভোট পড়েছে। অন্যদিকে কিন্তু আমরা যদি দেখি যে বিভিন্ন জায়গার যে ভোট চিত্র যদি দেখি, তাহলে দেখব যে ইতিমধ্যেই কোথাও 48%, কোথাও 50% বা 52% ভোট পড়েছে। এবং সবচেয়ে বেশি যে রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা আজকে 49টি কেন্দ্রে হচ্ছে, অর্থাৎ 14টি, এর মধ্যে 14টি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে উত্তরপ্রদেশেই। এই উত্তরপ্রদেশের 14টি কেন্দ্র ধরে ওভারঅল গড়পড়তা ভোট দাঁড়িয়েছে 39%। লাদাখে কিন্তু খুব বেশি ভোট পড়ছে। আজকে লাদাখে একটি কেন্দ্রে ভোট রয়েছে, সেখানে 52% ভোট পড়ে গেছে দুপুর 1টার মধ্যেই। অন্যদিকে আমরা যদি দেখি জম্মু কাশ্মীরের বারমুলায় আজকে ভোট আছে, এখানে কিন্তু ওমর আবদুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন, হেভিওয়েট প্রার্থী, সেদিকে নজর থাকছে আমাদের। সেখানেও কিন্তু 34%-এর উপরে ভোট পড়ে গেছে 1টার মধ্যে। আমরা যদি বিগত দিনের দিকে তাকাই তাহলে দেখব 65 থেকে 70%-এর মধ্যে 4টি ফেজে ভোট পড়েছিল। এবারও কিন্তু ভোটদান এখনও পর্যন্ত যেদিকে এগোচ্ছে, আশা করা যায় এভাবে ভোট পড়লে কিন্তু সেরকমভাবেই ভোট পড়বে যা বিগত 4টি ফেজে পড়েছিল। আমরা এবার প্রথমেই দর্শকদের একটু দেখিয়ে নিতে চাইব আজকে যে বঙ্গে 7টি কেন্দ্রে ভোট হচ্ছে, অর্থাৎ উত্তর 24 পরগনার 2টি, হুগলির 3টি এবং হাওড়ার 2টি কেন্দ্রে যে ভোট হচ্ছে হাওড়া জেলার, সেখানের যে সংশ্লিষ্ট যে হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন যাদের দিকে আমাদের চোখ, তাদের বক্তব্য আমরা দর্শকদের শুনিয়ে নিতে চাইব। আমাকে যদি কেউ না মারে তো আমি আমেরিকান রাষ্ট্রপতিকেও মেরে দিতে পারি, এটাই গল্প আছে। সকাল থেকে আজকে খুশ মেজাজ আপনাকে দেখা যাচ্ছে, একদম স্কুলে যেরকম যেখানে বইয়ের ফোঁটা কপালে দিয়ে আজকে ঠিক সেইভাবে বেরোলে, কতটা আশাবাদী? 200%। ব্যারাকপুরের মানুষ চাইছে গুন্ডা রাজ নয়, ব্যারাকপুরে পার্মানেন্টলি শান্তি। আমি যেটা প্রথম দিন বলেছিলাম, মানুষ সেটা চাইছে এবং ব্যারাকপুরে সেটা হচ্ছে। আমি এসেছি, আমি পোলিং এজেন্ট বা ডেলিভার হয়েছি, সেই ফর্মটা তো দেখাবে। সকাল থেকে কোনো না ফর্ম আছে না কার্ড আছে, বড় বড় বাতিলা দিচ্ছেন। পুরোপুরিভাবে এই চোরগুলো ভোট দিচ্ছে, এরা এজেন্ট না, এটা চোর। প্লিজ, চোর এজেন্ট এসছে, প্লিজ। চোর, তৃণমূলের চোর এজেন্ট এরা, এটা ভোটের না, চোর এসছে। চোরগুলো আর কোনো টপিক নেই, একটা কোনো টপিকে মানুষ কথা বলবে, আর কোনো টপিক নেই।
তো সেজন্য কাউকে না কাউকে তো বলতে হচ্ছে, কাউকে না কাউকে আমাদের সব তৃণমূলের লোকেরা রয়েছে, তারা নিশ্চয়ই দেখছে কি হচ্ছে না হচ্ছে, তারা তো কেউ হাত গুটিয়ে বসে নেই। স্বরূপনগরে কালকে যেখানে গিয়েছিলাম সেই জায়গাটাতে আমাকে 121 নম্বর বুথ বালতির ওই সাইডটাতে, তো সেই জায়গাটা ভয়ঙ্কর একটা জায়গা তৈরি হয়েছে, সেখানে আমাকে অ্যাটাক করা হলো। সেখানে পুলিশকে ইনফর্ম করা হয়েছে, সেখানে সকল ইসেকে ইনফর্ম করা হয়েছে। পুলিশ রাত্রেবেলা একটা কোনো ওখানে পুলিশ ওখানে কোনো সিকিউরিটির ব্যবস্থা করেনি। আজকে সকালবেলায় ওখানে ভোট দিতে যাচ্ছিল যখন কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, মহিলাদের মারধর করা হয়েছে। আমি ভাবি যে গণতন্ত্রের এরকম পরিস্থিতি, ক্যান্ডিডেটের উপর অ্যাটাক, সেখানে কোনো প্রোটেকশান নেই, পরবর্তীতে ভোট দিতে গিয়ে এটা করতে চাইছে, এটা কি স্টেট পুলিশ কি করতে চাইছে? গণতন্ত্রকে ভায়োলেন্স করে মমতা বন্দ্যোপাধ্যায় দালালি করে কতদিন চলে এই পুলিশ, আমরাও তো দেখবো আগামীতে। কেন্দ্রীয় বাহিনীকে ডিপ্লয় না করলে কেন্দ্রীয় বাহিনী তো নিজে হেঁটে যেতে পারেন হামাগুড়ি দিয়ে। বিশেষ সম্প্রদায়ের মানুষদের এলাকাগুলো উত্তপ্ত হচ্ছে। যেগুলো ওদের হেরে যাওয়া, যে পলায়নবৃত্তি মনোভাবে বাজার গরম করবার জন্য কিছু করছে, এখানে বিজেপি এখানে কোনো ফ্যাক্টর না। কালকে রাতে শান্তনু ঠাকুরকে বিক্ষোভ দেখানো হয়েছে, স্বাভাবিক কারণে যে 5 বছর যায়নি, সে যদি এখন মানুষের কাছে যায়, মানুষ দেখলে বিক্ষোভ দেখাবেই। দাদা, স্বরূপনগরে বিজেপি কর্মীর মাথা ফাটানোর অভিযোগ, শান্তনু ঠাকুর নিজেই অভিযোগটা করছে। না, এটা ও তো অভিযোগ গত নির্বাচনে করেছে, নিজের গাড়ি নিজে ধাক্কা মেরে দিয়ে বলছে আমাকে ধাক্কা মেরেছে। এগুলো ওর চক্রান্ত। নির্বাচনের সময় এক একটা করে মানুষের সিম্পেথি আদায় করার চেষ্টা করছে, এবার সেটা হচ্ছে না। ও যেটাই করছে সেটাই বুমেরাং হচ্ছে। কখনো বললো যে আমাকে জঙ্গিরা চিঠি পাঠিয়েছে ইত্যাদি ইত্যাদি। ও নানা রকমভাবে চেষ্টা করেছে, কিন্তু মানুষ এবার স্বতঃস্ফূর্ত রয়েছেন। মানুষ বুঝে গিয়েছেন যে 5 বছরের একজন ব্যর্থ সাংসদ মানুষের ভোট নিয়ে মানুষের সাথে প্রতারণা করেছেন, মানুষের ভোট নিয়ে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। জাঙ্গিপাড়াতে বিড়ালা গ্রামে, আটপুরের বিড়ালা গ্রামে একজন জোয়ান মদ খেয়ে একজন মহিলাকে কটূক্তি করছিল, মহিলাটা ঘরে ঢুকিয়েছিল, তারপরে সেই মহিলার ঘরের মধ্যে ঢুকে তাকে মলেস্টেশন। তো এই তো হচ্ছে সিআইএসএফ জওয়ানদের দিয়ে সমস্ত হচ্ছে। এটা তো আমরা বারবার বলছি, এটা তো ইলেকশন কমিশনকেও বলেছি। হাইকোর্টে যখন আমি মামলা করছিলাম তখন তো আমি বলেছিলাম শীতলকুচির ঘটনা দিয়ে, যে এই যে মহিলাদের উপরে একটা অত্যাচার করার টেন্ডেন্সি বর্ডার সিকিউরিটি ফোর্সে, মানে সেন্ট্রাল ফোর্সেস রয়েছে। যাই হোক, কিন্তু এটা তো ঠিক না। এটা তো কে আজ সহ্য করবে যে আমার বাড়ির মেয়ের উপর অত্যাচার হবে? এদের হাতেই তো নিরাপত্তার দায়িত্ব। নিরাপত্তাটা তো যেই রক্ষক সেই ভক্ষক হয়ে গেছে। মোদির লোক না, যেমন মোদি তেমনি তার ফোর্স, যেমন অমিত শাহ তার তেমনি ফোর্স। আর কি করা যাবে? এইসবই তো গুজরাটে করেছিল। যে বঙ্গের যে 7টি কেন্দ্র, সেখানের যে যাদের দিকে চোখ থাকছে তাদের বক্তব্য, 7টি কেন্দ্রের প্রত্যেকটিতেই টানটান উত্তেজনা আছে, লড়াই আছে, ভোটের যুদ্ধ আছে। তো সেখানে দাঁড়িয়েও আমরা যদি 7টি কেন্দ্রের মধ্যে থেকে 2টি আলাদা কেন্দ্র বেছে নিই, সেদিকে সবচেয়ে বেশি নজর রয়েছে সারা বাংলার, এমনকি সারা দেশের কিছুটা হলেও নজর রয়েছে। এই 2টি কেন্দ্র হচ্ছে ব্যারাকপুর, যেখানে পার্থ ভৌমিক এবং অর্জুন সিংয়ের লড়াই হচ্ছে। 4 তারিখের আগে বলা একেবারেই অসম্ভব, কোনোভাবেই বলা সম্ভব নয় কে এখানে জিততে চলেছেন। একইভাবে মানুষের কিন্তু 2 অভিনেত্রীর লড়াইয়ের দিকেও নজর রয়েছে। দিদি নাম্বার 1 রচনা বন্দ্যোপাধ্যায় এবং বিগত দিনের সাংসদ, বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়, এই দুজনের মধ্যে শেষ পর্যন্ত কে শেষ হাসি হাসেন সেটাও দেখায়। কিন্তু আমি তার আগে আমি প্রথমেই আলী আহমেদ খানের কাছে যাব এবং আলী আহমেদ খানের কাছে জানতে চাইব যে এই যে 7টি কেন্দ্রের ভোট, এখানে কিন্তু সিপিআইএম এবং বামেদের পক্ষ থেকে বলা হচ্ছে শ্রীরামপুরে কিন্তু আপনাদের অবস্থান খুব ভালো, আপনাদের প্রার্থীও দাবি করছেন সেখানে জেতার মতো অবস্থায় রয়েছেন। আমি জানতে চাইব যে শ্রীরামপুরের চিত্র কী এবং বাকি 6টি কেন্দ্রে আপনাদের বাম কংগ্রেসের অবস্থা কী? প্রথমত হচ্ছে এবারের নির্বাচনটা আমাদের বিশেষ করে পশ্চিম বাংলায় আমরা তো শূন্য, কিন্তু আমাদের প্রার্থীদের নিয়ে আমরা যখন বিভিন্ন এলাকায় বিভিন্ন পরিক্রমায় আমরা যাচ্ছি প্রার্থীদের নিয়ে, মানুষের মধ্যে আমার রাজনৈতিক জীবনে এইরকম উৎসাহ আমরা দেখি। আমাদের প্রার্থীরা যখন রোড শোয়ে যাচ্ছে তখন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার জন্য
সে আপনার দীক্ষিতাধর থেকে শুরু করে আপনি ব্যারাকপুরের যদি আমাদের দেবদূত ঘোষ বা দমদমের আমাদের সুজন চক্রবর্তী বিশেষ করে আর দেবদূত ঘোষকে নিয়ে এই যে রোড শো বা বিভিন্ন মানুষের সঙ্গে পরিচিতি করার জন্যে যখন এই দুই প্রার্থীর সঙ্গে থেকে দেখেছি যে সাধারণ মানুষ রাস্তায় এসে বাড়ি থেকে ছুটে এসে বা ধরুন বিভিন্ন যে সমস্ত ফ্ল্যাটগুলো রয়েছে টাওয়ার 5 তলা 7 তলা 10 তলা বাড়ি সেখান থেকে আমাদের প্রার্থী নমস্কার বা হাত নাড়াবার আগে সেখানে সাধারণ মানুষ তারা নমস্কার করছে, তারা হাত তুলে আশীর্বাদ করছে। সুতরাং এবারের ভোটে আমরা যদিও 2019 সালে আমাদের এই 7টা কেন্দ্রেই আমরা শূন্য, কিন্তু এবারে আশার আলো দেখতে পাচ্ছি। কারণ বিজেপির 13 বছরের রাজ্যের 13 বছরের রাজ্য সরকারের যে শাসন অপশাসন এবং 10 বছরের যে কেন্দ্রের যে সরকার বিজেপি সরকার তার যে জনবিরোধী নীতি এবং যে অপশাসন, তার ফলে মানুষ তাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে বামপন্থীদের যেভাবে দূরে সরিয়ে দিয়েছিল ওই 2019 সালে বলুন 2021 সালে বলুন, কিন্তু মানুষ তাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে এবারে আশাবাদী। শ্রীরামপুর সহ ব্যারাকপুর, দমদম এই সমস্ত যে কেন্দ্রগুলো আছে সেখানে আমরা আশাবাদী যে আমরা সেখানে এবারে মানুষ আমাদের জয়ের। আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন আমার, আমরা যদি 42টা কেন্দ্রের দিকেই চোখ রাখি, অন্তত 39টা কেন্দ্রে বা 38টা কেন্দ্রে আমরা দেখতে পেয়েছি যে 15% থেকে 30% ভোট কিন্তু বামেদের অথবা কংগ্রেসের। আপনি বামেদের কথাই আমি ধরে নিই, যদি বামেদের ভোট কমেছিল কারণ সে সময় জোট ছিল না, তো এই যে ভোটটা পড়ে গেছিল এবং বিজেপির আমরা যদি দেখি ভোট ব্যাংকে ইনক্রিজ হয়েছিল। সেফোলজিস্টরা অনেক সময় বলছেন যে এই বামেদের ভোট কিন্তু কিছুটা হয়তো তৃণমূলে গেছে, কিন্তু বেশিরভাগটাই চলে গেছিল বিজেপিতে। এটা আপনি কতটা সহমত, কতটা ভোট ফিরে আসবে সেই সম্পর্কে আপনার মূল্যায়ন কি? আপনাকে হ্যাঁ, আমার তো মূল্যায়ন হবে, কারণ আমরা যদি নির্বাচনগুলো ধরুন 2021 সালের ভোটটা ছিল একেবারে অন্যরকম। 2021 সালের ভোটটা ধর্মীয় মেরুকরণ হয়ে গেছে পশ্চিমবাংলার ক্ষেত্রে, কারণ ওই সময় শীতলকুচির কেন্দ্রীয় বাহিনীর দ্বারা 4 জন সংখ্যালঘু সম্প্রদায়ের কে গুলি করে মেরে দেয়া এবং বিভিন্নভাবে বিজেপির পক্ষ থেকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অমিত শাহ থেকে শুরু করে আমাদের এই রাজ্যের সভাপতি দিলীপ ঘোষ, তাদের যে সংখ্যালঘুর সম্প্রদায়ের উপরে যে আক্রমণ এবং যে ভাষায় যে বডি ল্যাঙ্গুয়েজ তাদের একটা সম্প্রদায়ের উপরে, তার ফলে সংখ্যালঘুর সম্প্রদায়ের মানুষের মধ্যে যে ভয়ের সঞ্চার হয়েছিল, তার ফলে সংখ্যালঘুর একটা বড় 31% ভোট আছে পশ্চিমবাংলার সংখ্যালঘু ভোট, মুসলিম ভোট। স্বাভাবিকভাবেই 2021 সালে এই অনেকটা সংখ্যালঘু ভোট এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার মধ্যেও যে বিজেপির যে ভাষায় আক্রমণ করেছে, এই পশ্চিমবাংলার যে সুস্থ সংস্কৃতির মানুষ এবং সেখানে যেমন সংখ্যালঘু সম্প্রদায় যেমনি সংখ্যাগুরু সম্প্রদায়ের মধ্যেও একটা অংশ তারা কিন্তু বিজেপির বিরুদ্ধে তৃণমূলকে বেছে নিয়েছিল। কিন্তু তারপরে যদি আপনারা দেখেন 2021 সালের পরে যে ভোট, আপনার তার পরপরই যদি আপনার উপনির্বাচন আমি বলি, এই যে সায়রা হালিম যে ভবানীপুরে মমতা ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়িয়েছিল, সেখানে দেখুন আমরা 2021 সালে বলুন আমরা কোথাও 3 নম্বরে কোথাও 2 নম্বরে, কিন্তু এই যে উপনির্বাচন এবং নদিয়াতেও পরপর 2টো উপনির্বাচন আছে, সেখানে কিন্তু আমরা 3 নম্বরে নেই, আমরা কিন্তু 2nd পজিশনে আমরা ছিলাম বিধানসভার উপনির্বাচনে। তার পরপরই আপনার যে কর্পোরেশন নির্বাচন বলুন, পৌরসভা নির্বাচন বলুন, সেখানে ভোট লুট হয়েছে, মানুষকে ভোট দিতে দেয়নি এবং পুলিশ প্রশাসন দলদাসে পরিণত হয়ে শাসকের পক্ষে মানে তৃণমূল কংগ্রেসের পক্ষেই তারা ভোট করিয়েছে একেবারে। আর এবারেও যে পঞ্চায়েত নির্বাচন হলো, একেবারে বিডিও থেকে এসডিও থেকে এসপি থেকে আইসি থেকে শুরু করে সমস্ত আজকে যে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্নভাবে সাহায্য করলেও, ভোট লুট করলেও যতটা প্রতিরোধ করে আমরা ভোট করাতে পেরেছি, সেখানে আমরা মেনে নিলাম আপনার কথা। আপনার কাছে আমরা কিন্তু দ্বিতীয় পজিশন। আপনার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন, রক্তক্ষরণ হচ্ছিল, আমরা কিন্তু আস্তে আস্তে মানুষ আমাদের। আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন থাকছে, 2019 বা 2021-এ যে
এক কথায় আপনি উত্তর দেবেন যে 2019 বা 21-এ তৃণমূলের কিছু মানুষ তৃণমূলের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়েছেন সাধারণ মানুষের মধ্যে, ভোট বাক্সেই তার প্রভাব, বিজেপির দিকে মানুষ গেছেন এবং সিপিএম অধিকাংশ জায়গায় দ্বিতীয় থেকে তৃতীয় জায়গায় গেছে। এটা কি কোথাও বিকল্প হিসাবে ভরসা জায়গা বামেদের মনে না করে বিজেপিকে মনে করছে, এরকম কি আপনার কোথাও মনে হয়? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের পরিবর্তনের সরকার আসার পরে পশ্চিমবাংলায় যেভাবে অত্যাচার হচ্ছে বিরোধীদের, তাদের আপনার মিটিং করতে দেবে না, মিছিল করতে দেবে না, পার্টি অফিসগুলো দখল হচ্ছে, যারাই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মুখ খুলেছে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে, এইসব নানান কারণে যখন মানুষ বিভ্রান্ত এবং কেন্দ্রে তখন বিজেপি সরকার, স্বাভাবিকভাবেই কেন্দ্রের বিজেপি সরকার তাদের পক্ষ থেকে একটা এই যে আমরাই আপনাদের রক্ষা করতে পারবো, সিপিআইএম পারবে না, বামপন্থীরা পারবে না, ফলে মানুষ বিশ্বাস করেছিল যে তৃণমূলের যদি এই অত্যাচার দুর্নীতি বা এই অপশাসনের বিরুদ্ধে লড়তে পারে তাহলে একমাত্রই পারবে বিজেপি। আপনার কাছে ফিরবো, আমি আগে আমাদের রাজনৈতিক পর্যবেক্ষক বা বিশ্লেষক যিনি আছেন তার কাছে চলে যাব। সৌমেনবাবু, আপনার কাছে আমার প্রশ্ন, এই যে আমাদের সিপিএমের হয়ে আহমেদ আলী খান যা বললেন, আপনি কতটা মনে করছেন 2019 থেকে 2024-এর আমরা নির্বাচনের চিত্রের দিকে যদি তাকাই, সাধারণভাবে একটা ক্যালকুলেশন বলা হচ্ছে বামেদের ভোট রামে গেছিল, রাম থেকে বামে ভোট ফিরতে পারে, অবশ্যই তৃণমূলে কিছুটা গেছিল হয়তো, এবং সেক্ষেত্রে এক একটা জায়গায় হয়তো কোথাও 5%, কোথাও 7% বা 8% বামেদের ভোট এসে ঠেকেছিল, 15%, 20% কমে যায়। সেক্ষেত্রে বামেদের ভোট যদি যা রামে গেছিল তা কতটা ফেরার সম্ভাবনা বা বিজেপির দিক থেকে আশঙ্কা থাকতে পারে, এবং সেক্ষেত্রে তৃণমূল সরাসরি কতটা লাভ পেতে পারে যদি আমরা বিভিন্ন দিকে তাকাই? কারণ আমরা এতক্ষণ দীপশিতার কথাই বলা হচ্ছিল, তার সম্ভাবনার কথা। সেক্ষেত্রে কবি শঙ্কর বসু রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তো সে ক্ষেত্রগুলিতে তৃণমূলের পায়ের তলায় কি মাটি শক্তিশালী আর একটু হবে না? সেফোলজিস্ট যে যারা রয়েছেন তারা কিন্তু বলছেন বামেদের ভোট কিন্তু এবার কিন্তু আবার কিছুটা হলেও বাড়বে। আপনি কিভাবে দেখছেন? প্রথমত বলি যে বামেদের হয়ে যিনি বলছেন, সেক্ষেত্রে আমার ব্যক্তিগত অনুভূতি বিভিন্ন ক্ষেত্রে যেটা খুব প্রচলিত একটা প্রবচনে পরিণত হয়েছে, সেটা হচ্ছে যে রেলগাড়ির বগিগুলো সত্যি নতুন এসছে, হ্যাঁ, নতুন মুখ দেখা যাচ্ছে, কিন্তু ইঞ্জিনটা বদলায়। অর্থাৎ বামেদের যে ক্লাস অ্যাপ্রোচ বা শ্রেণী অ্যাপ্রোচ দিয়ে দেখার ভঙ্গিমা বা তাদের যে নীতির মধ্য দিয়ে লড়াই, ধর্মনিরপেক্ষতা, এগুলোকে বারবার ওনারা বলছে, কিন্তু কঠোর বাস্তব হচ্ছে তাহলে মোহাম্মদ সেলিমকে মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হয়েছে সংবেদনশীল সংখ্যালঘু ভোটকে অ্যাকুমুলেট করার জন্যই। এবং আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে এই প্রতিটা ভোটই একটা নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে প্রতি জায়গায় থাকে। 24-এর ভোটে বলা যায় যে একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে পশ্চিমবঙ্গে এই ভোট দাঁড়িয়ে আছে যে আইডেন্টিটি অফ পলিটিক্স বা আত্মপরিচিতির রাজনীতির ওপর। সেই আত্মপরিচিতির রাজনীতির ওপরে এখনো বামেদের ক্ষেত্রে বিচারিতা আছে, অর্থাৎ তাদের এই রাজনীতি বর্তমানে তারা পছন্দ করুক কিংবা নাই করুক, বাংলা বা ভারতবর্ষের রাজনীতিতে প্রভাবমানতার ক্ষেত্রে বেঁচে থাকতে হলে, ফিরে আসতে হলে তাদেরকে কিন্তু এই ক্লাস ছেড়ে দিয়ে কাস্ট পলিটিক্স বা রিলিজিয়ান, এগুলো ভারতবর্ষের রাজনৈতিক সংস্কৃতির এখন একটা ধারায় পরিণত হয়েছে। এটা শুধু আমার কথা নয়, পলিটিক্স ইন ইন্ডিয়া যে বিখ্যাত বই রজনীকান্তি তার লাস্ট বই তো এটা দেখিয়ে গেছে। এটা থেকে সরে আসার ক্ষেত্রে বামেদের ওপর দিক দিয়ে একটা ধর্মনিরপেক্ষতা এগুলো করা হয়, কিন্তু দলিত বা আত্মপরিচিতির রাজনীতি পশ্চিমবঙ্গে একটা বড় শক্তি হিসাবে যেমন শাসক তৃণমূলকে প্রতি ক্ষেত্রে ডিভিডেন্ড দিচ্ছে এবং পলিসি মেকিংয়ে তারা যেন সেই পলিসিগুলোকে নিয়ে চলেছে, ঠিক তেমনভাবে কাউন্টার হেজিমনি হিসাবে কিন্তু বলা যায় যে বিজেপি সেই জায়গাটা কিন্তু নিতে চলেছে। দ্বিতীয়ত, বাস্তব পরিস্থিতির ক্ষেত্রে পঞ্চায়েত ভোট ক্ষেত্রে দেখেছে শাসকের যে আধিপত্যের ফলে নিচুতলার কর্মীরা যেভাবে ঘরছাড়া হয়েছে, মারধর খেয়েছে, যে স্ট্রাগলটা করছে, সেখানে তাদের যে উঁচুতলার নেতৃবৃন্দ তাদের পাশে পায়নি।
এই পাশে নেওয়ার ফলে বিভিন্ন ক্ষেত্রে আমি জেলাগুলো ঘুরে নিজে দেখেছি, তারা কিন্তু সেই জায়গাটায় একটা আক্ষেপের সুর ছিল। তার ফলেই বলা যায় যে লোয়ার লেভেলে রাতারাতি কিন্তু এক ম্যাজিকের বলে বলা যায় যে যেটা আনএক্সপেক্টেড ছিল বিজেপির কাছে, যে বামেদের যে কর্মী বাহিনী সহ যে এবং কর্মী বাহিনীর এক বিরাট অংশ যে বিজেপির দিকে চলে গেছে, এটা যেমন সত্যি, এবং আরেকটা সত্যি পারসেপশন, অর্থাৎ সাধারণ মানুষের যদি গণপরিবহনে যান আপনি, বা এই ছোট ছোট যে চায়ের দোকান বেসরকারি খান পাতের, দেখবেন বামেদের 35 থেকে 45 বছরের মানুষ যারা আছেন তারা কিন্তু যে বামেদের ফেলে আসা যে বিভিন্ন ক্ষেত্রে যে অত্যাচারের জায়গাগুলো, সেগুলো এখনো অন্তর থেকে ভুলে যেতে পারেনি। বা যতই বলুক যে একটা রেকটিফিকেশনের জায়গায় নতুনরা উঠে আসছে, এটা খুবই ভালো জায়গা, কিন্তু সবাই বলছে তাদের আরো সময় লাগবে, সময় দেবে জনগণ। কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় না যে তারা বিশেষ কিছু সুবিধা করে আবার এখানে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন জেতার মতো যে কামব্যাক করার শক্তি বা একটা সিট অর্জন করার মতো শক্তি তাদের নেই। না সৌমেন বাবু, আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে কামব্যাক করার কথা বলা হচ্ছে যে এই জায়গা থেকেই যে 2026-এর দিকে যদি চোখ রাখা যায়, বামেদের অনেক নেতৃত্বই বলছেন যে 2026-এর সেমিফাইনাল 2024, সেখানে শক্তি সঞ্চয়ের জায়গা 2024, এবং এই 2024-এ যদি বামেরা শক্তি সঞ্চয় করে বিজেপির কি আখেরে কোনো ক্ষতি হতে পারে? এই প্রশ্ন সরাসরি আপনার কাছে পাচ্ছি। একটা হচ্ছে যে নিশ্চয়ই সেটা হচ্ছে যে পরিষ্কার কথা, মেরুকরণের রাজনীতি যেটা বারবার উঠে আসছে, সেখানে হিন্দু ভোটটাকে আরো বেশি কনসলিডেট বা সংগতিকরণের ক্ষেত্রে বিজেপি মনোনিবেশ করে। কিন্তু একেবারে বলা যায় যে সেক্ষেত্রে বামেদের ক্ষেত্রে যে ভোটটা এখানে যদি চলে আসে, হিন্দুদের যে সেকশনের ক্ষেত্রে বামেদের কমিটেড ভোটার ছিল, এই কমিটেড ভোটার যদি তারা পুনরায় যে পার্সেন্টেজ যাবে, বিজেপির ক্ষেত্রে একটা কিছু অংশের ক্ষতির সম্ভাবনা আছে। আবার এটাও ঠিক, আন্ডার কারেন্ট দেখা যাচ্ছে যে সংখ্যালঘুর ক্ষেত্রে, বিশেষত মহিলা ভোটার সংখ্যালঘুর ক্ষেত্রে, তাদের একটা কিন্তু খুব কম পরিমাণ হলেও একটা পার্সেন্টেজ বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনার দিক কিন্তু পশ্চিমবঙ্গে উন্মোচিত হচ্ছে। আমার এই কথার বক্তব্য অনেক হয়তো এই মুহূর্তে না মনে করতে পারেন, কিন্তু একটা আন্ডার কারেন্ট আছে, এবং স্বল্প পরিমাণে হলেও এই প্রবণতা দেখা দিচ্ছে বা দেখা দেওয়া শুরু হয়েছে। আমি এবার চলে যাব আমাদের বিজেপির হয়ে যিনি তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করে থাকেন, আমি অনুপ বাবুর কাছে চলে যাব। অনুপ বাবু, এই যে কথা হচ্ছে বিভিন্ন জায়গায়, ধরুন আমি 7টা কেন্দ্রের দিকে যদি চোখ রাখি, তাহলে আপনাদের দল থেকে এবং স্বাভাবিকভাবে যারা একেবারে গ্রাসরুট লেভেলে কাজ করছেন, তারা প্রত্যেকেই বলছেন আরামবাগে পরিবর্তন আসতে পারে। আরামবাগে যেখানে অপরূপা পোদ্দার 1142 ভোটে হেরে গেছিলেন, সেখানে পরিবর্তন আসতে চলেছে। অপরূপা পোদ্দারকে পাল্টে সেখানে মিতালি বাগকে আনা হয়েছে তৃণমূলের প্রার্থী হিসাবে। তা সত্ত্বেও কিন্তু ফল পাল্টানোর খুব একটা সম্ভাবনা নেই, কারণ বিগত দিনে 21 সালেও আমরা যদি বিধানসভার দিকে চোখ রাখি, বিজেপি অত্যন্ত ভালো রেজাল্ট করেছিল 2-1টি বিধানসভা অঞ্চল বাদ দিয়ে। আমরা অন্যদিকে যদি চোখ রাখি, যে শান্তনু ঠাকুর জেতার জায়গায় দাঁড়িয়ে আছেন, এটা বারবার বলা হচ্ছে। এবং আমি এটাও আপনার কাছে জানতে চাইব যে এখানে কিন্তু মতুয়া সম্প্রদায়ের ভোট রয়েছে বনগাঁতে। মতুয়া সম্প্রদায়ের ভোটে সুমিতা পোদ্দার মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে তিনি কিন্তু নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন। সেখানে তার ভোটের মার্জিন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে, এটা মনে করা হচ্ছে। সেক্ষেত্রে কতটা প্রভাব পড়তে পারে? যদিও বারবার বলা হচ্ছে এই 7টা আসনের মধ্যে খুব ভালো জায়গায়, একেবারে অনেকটাই নিশ্চিত জায়গায় দাঁড়িয়ে আছেন শান্তনু ঠাকুর। আপনি এটাকে দেখা সত্ত্বেও যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, অর্থাৎ সৌমেনবাবু যা বললেন এবং আলী আহমেদ যা বললেন, এই যে বামেদের যদি উত্থান হয়, সেক্ষেত্রে বিজেপির ক্ষতি বা তৃণমূলের লাভ কি হতে পারে, এটা দিয়ে শুরু করুন। সবাইকে নমস্কার। আমি একটা জিনিস বলছি, আপনি একটু 5 বছর পেছনে চলে যান, ফ্ল্যাশব্যাক, যখন 2019-এর নির্বাচনটি উপস্থিত হলো। ওই 2019-এর নির্বাচনে আমরা দেখছিলাম, কি দেখেছিলাম, যে একটা কথা উঠছিল তখন
তো 2014 যা হয়েছে হয়েছে, কারণ তার আগেই সদ্য 3 রাজ্যে বিজেপি পরাজিত হয়েছিল। তো মানে বিজেপি হয়তো আসতে পারে, কিন্তু বিজেপির সিট অনেক কমবে, মানে এককভাবে 282 তো সম্ভবই নয়। এই ন্যারেটিভটা চলছিল, মানে এটি ছিল মোদ্দা ন্যারেটিভ। এবং যখন দেখা গেল ওপিনিয়ন পোলগুলো দেখাচ্ছিল, তারপর আস্তে আস্তে এক্সিট পোলে গেল। এক্সিট পোলে আমার এখনও মনে আছে, মাই অ্যাক্সেস ইন্ডিয়ার একজন সাংবাদিক, পোলস্টার যিনি আর কি, তিনি দেখিয়েছিলেন 300-র ওপর সিট প্রথম বিজেপিকে দেন, 290 মতো। তো তাকে যাচ্ছে তাইভাবে আক্রমণ করা হয়েছিল, মৌখিক, শারীরিক অবশ্যই নয়, এটা পশ্চিমবঙ্গে হয়ে থাকে, ওখানে মানসিকভাবে হয়েছিল আর কি, মানে কথার মাধ্যমে, যে উনি নাকি শেয়ার মার্কেটকে ম্যানিপুলেট করার জন্য, আমার নাম বলতেও অসুবিধা নেই, প্রদীপ গুপ্তা, উনি নাকি শেয়ার মার্কেটকে ম্যানিপুলেট করার জন্য এগুলো করেছিল। আমরা নিজেরা, আমি নিজে ব্যক্তিগতভাবে বলতে পারি, গতবার ইলেকশনে আমার নিজস্ব ধারণা ছিল যে বিজেপি তার আগে মাত্র 2টো সিট পেয়েছে, এবার অনেক সিটেই ফাইটে আছে পশ্চিমবঙ্গে, খুব বেশি হলে 10-12টি সিট জিততে পারে, মানে 15 সিট পাবে এটা আমি ভাবিনি। কিন্তু মানুষের মধ্যে একটা পালস ছিল, দেখা যাচ্ছিল যে বিজেপি ভোট পার্সেন্টেজ বাড়াচ্ছে, কিন্তু সেইটা সিটে কতটা কনভার্ট হবে এটা যে একদম আমি আপনাকে একদম মানে সত্যি কথা বলছি, যে সেটা সিট কনভার্ট হয়ে পশ্চিমবঙ্গে 18 যাবে এটা আমি ভাবিনি। আপনি নিজেও হয়তো যদি 5 বছর আগের কথা ভাবেন, বিজেপি 2019 সালে 18 সিট পাবে, এটা আপনি নিজে ভেবেছিলেন কিনা বলুন। কিন্তু সেই তুলনায় 2024-এর নির্বাচন আমাদের কাছে অনেক সহজ নির্বাচন। এই 2024-এর নির্বাচন কেন? সদ্য আমরা 3 রাজ্যে জিতলাম, তারপরে যে ন্যারেটিভটা চললো মোটামুটি, সেটা হচ্ছে যে বিজেপি অবশ্যই তৃতীয়বার নরেন্দ্র মোদী আসছে, সিটটা কত? আমরা বললাম আপকি বাত 400 পার, মানে ইন্ডিয়া সহ আমরা 400 পার করব। প্রধানমন্ত্রীজি বললেন আমরা 370 পাবো। এবার আলোচনা যেটা এখন হচ্ছে সেটা কি নিয়ে আলোচনা হচ্ছে? মূলত যে বিজেপি 290 পাবে এককভাবে, 280 পাবে, 330 অব্দি যাবে নাকি 350 যাবে, এই নিয়ে আলোচনা হচ্ছে। ইতিউতি লাস্ট এই 4 ফেজের পরে ইতিউতি আলোচনা হচ্ছে, কিছু সাংবাদিক ন্যারেটিভ চেঞ্জ করার চেষ্টা করতে, যে বিজেপি হয়তো 250-র কাছাকাছি যাবে, 250-র নিচে যাবে এরকম কথা এখন অব্দি কেউ বলেনি। এই হচ্ছে বিরোধী নেতারা বলছেন, বিরোধী নেতারা তো রেবন্ত রেড্ডি 220 বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় 200 বলছেন, রাহুল গান্ধী 180 বলছেন। আচ্ছা, আমি আপনাকে একটা কথা, এটা বিজেপির কথা বলছি, এনডিএর কথা নয়। না বুঝেছি। এবার আমি একটা কথা বলে দেখুন, মানে এই নরেন্দ্র মোদী আসার আগে পর্যন্ত, 2014-এর আগে পর্যন্ত একটা দল এককভাবে 220 সিট মানে বিরাট ব্যাপার। ভারতবর্ষের পলিটিক্যাল সিনারিও 242-91 সালে কংগ্রেস পেয়েছিল, তারপর থেকে 220 পার করা মানে একটা হিউজ ব্যাপার। মানে 2009-এ যখন মনমোহন সিং 206টা আসন পেল কংগ্রেস, মানে তখন কথাবার্তা শুরু হলো যে ইন্দিরা গান্ধী রিজিম আবার ফিরে আসছে, এরকম বিষয়। না, ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পরে যা হয়েছিল 1984 সালে, সেটা 404, আমি সেটা বলছি না। ইন্দিরা গান্ধী বেঁচে থাকা অবস্থাতেও 404 কোনোদিন হয়নি, না একবারই হয়েছে, ভোট হয়। ওটা বলছি 50 সালের পর থেকে একবারই 206-এর পরে, 206 পাওয়ার পরে, মানে ইন্দিরা গান্ধী রিজিম বলতে আমি কি বোঝাতে চাইছি, যে আবার সেই একতান্ত্রিক বিষয়টা, যে এককভাবে কংগ্রেস, আবার মানে কংগ্রেস একদিকে বাকি সবাই একদিকে, কংগ্রেস মেজরিটি সিট পরবর্তী ইলেকশনগুলোতে পেতে যাচ্ছে, এরকম একটা ন্যারেটিভ। কিন্তু এখন সেই ন্যারেটিভটা সম্পূর্ণ চেঞ্জ। এখন সবাই দেখার জন্য বসে আছে যে বিজেপি মেজরিটির কতটা উপরে যাবে, মেজরিটি পাবে এই নিয়ে এখন বলতে হয়। এটা কি বিজেপির এককভাবে বলছেন? হ্যাঁ, এককভাবে। আমাদের দেখুন, একক খুব কম করে হলেও 300 সিট বিজেপি এবার পাচ্ছে, সেটা 300 থেকে 370-এর মধ্যে আসতে হবে, 300 থেকে 370-এর মধ্যে। কারণ আপনি যদি আমাকে, আপনি 370 বলছেন, মানে সবচেয়ে বেশি 370 হতে পারে। 435টি আসনে লড়ে আপনি বলছেন 370 পেতে পারি, যেখানে 39টি আসন প্রথমেই তামিলনাড়ু থেকে বরবাদ, হয়তো 1টি আসন বা 2টি আসন পেতে পারে। দেখুন, বিজেপির 435টি গতবার লড়েছিল,
এবার 435-এর বেশি হচ্ছে আমার যতদূর ধারণা 435 বা 436। এবার আরো বেশি আপনার সিট ছেড়েছে 543-এর মধ্যে, বিহারে কিছু ছেড়েছে। আপনি দেখবেন 450-এর মধ্যেই নাম্বারটা আছে, 450-এর মধ্যেই আছে। এবার বলি প্রথমেই তো আপনি 100-2 সিট বাদ দিয়ে দিন বিভিন্ন স্টেটগুলোতে, যেগুলোতে গোটা স্টেটে বিরোধীরা কোনো সিট পাবে না, এরকম স্টেটগুলো বাদ দিয়ে দিন। মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, ছত্তিশগড়, ইয়েতে আপনার ঝাড়খণ্ডে একটা দুটো হয়তো বিরোধীরা পেলেও পেতে পারে। আপনি সারা দেশের দিকে যখন নজর রাখেন, আমার আপনাকে বলার যে কেরালাতেও আপনাদের চিত্র খুব পরিষ্কার নয়, সারা দাক্ষিণাত্যেও চিত্র খুব ভালো যে তা নয়, আমি কর্ণাটকের কথা বাদ দিচ্ছি। আপনি যদি পশ্চিমবঙ্গে বলেন 15 থেকে 15টা আসনের কথা মোদি নিজেই বলছেন জনসভায় যে তৃণমূল 15টা আসন পেতে পারে, তো এটা করিমপুরে বলেছেন। তো সেখানে দাঁড়িয়ে আপনাদের আসন তো যদি 435 থেকে 40 এই আসনে লড়তে হয়, সেখানে কি করে 370 আপনি আশা করছেন, আমি এটা জানতে চাইছি। না না 370 দেখুন, 370 আপনি বলছেন না, আমি তো এর আগেও আলোচনার কাছে বলে গোটা ইলেকশনটা বিরোধী পক্ষরা লড়ছে 4টে মাত্র স্টেটের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। একটা হচ্ছে 4টে মাত্র স্টেট বলতে যেখানে অনেক পলিটিক্যাল পণ্ডিতও বলছে যে এই 3টে বেসিক্যালি আর থেকে অনেকে জুড়ে নিচ্ছেন, সেটাকে আমি জোড়ার পক্ষপাতী নয়। 3টে স্টেট নিয়ে মানুষজন কথা বলছেন যে এইটাতে একটু আনপ্রেডিক্টেবল আছে। একটা হচ্ছে মহারাষ্ট্র, একটা নাম্বার 1-এ মহারাষ্ট্র। বিভিন্ন সাংবাদিক থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক প্রত্যেকই মহারাষ্ট্রটা নিয়ে বলছেন, বিহার নিয়ে বলছেন, আর বলছেন পশ্চিমবঙ্গ। এই 3টে জায়গা নিয়ে তাদের মধ্যে ডাউট আছে। বাকি জায়গা নিয়ে কিন্তু ডাউট নেই, অনেক খুব কম কিছু পার্সেন্ট হলো বলছে, কিছু লোক কর্ণাটকটাকে জুড়ে নিচ্ছে। বাকি অলমোস্ট বাকি রাজ্যগুলোতে সবাই মোটামুটি একই জায়গায় রয়েছে, সমস্ত সাংবাদিক বলুন আর ইয়ে বলুন, মানে আমি ম্যাক্সিমামটার কথা বলছি। অবভিয়াসলি বিপরীত মত তো থাকবেই অবশ্যই। হ্যাঁ, তো এবার আপনি যদি হিসাব করেন, আপনি যে দক্ষিণ ভারতের যেগুলো কথা বলছেন, দক্ষিণ ভারতে আপনার ইয়েতে কর্ণাটকে আপনারা ভালো করবেন, কর্ণাটক বাদ দিন, ওখানে আপনার লড়ছে হচ্ছে আমাদের কতগুলোতে লড়ছে হচ্ছে 27টায়, না 27 না, ওখানে 4টে সিট ছেড়েছে, মানে যাই হোক 23টাতে লড়ছে, 23টাতে লড়ছে। ওখানে 23টার মধ্যে 23টাই জেতার সম্ভাবনা আমাদের, কারণ আমরা যে সিটগুলোতে একটু ফাইট থাকে সেটা হচ্ছে মানে আপনার সাউথার্ন কর্ণাটক, সেগুলো জেডিএস কে দেওয়া রয়েছে। এবার আমি যেটা বলতে চাইছি, এই 3টে স্টেট নিয়ে আমি বলতে চাইছি কেন, এক নাম্বার একটাই কারণ, সেটা হচ্ছে বিজেপি যে সিটগুলো লড়ছে মহারাষ্ট্রে, আমি শিন্দে বা এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠীর কথা বলছি না, আমি যেটা বলছি মূলত সেটা হচ্ছে বিজেপি যে 30টা সিটে লড়ছে মহারাষ্ট্রে। বিজেপি গতবার 26টা সিট পেয়েছিল, বিজেপির সিট কিন্তু মহারাষ্ট্রে করবে। বিহারে আমরা 17টা লড়ছি, 17টাই জিতব। আপনি উত্তরপ্রদেশের কথা বলুন, 74টায় লড়ছে, না 74টায় কোথায় 74টায় আরএলডি ধরে, হ্যাঁ 74টায় যেটা লড়ছি, গতবার আমরা পেয়েছিলাম 62র অনেক বেশি সংখ্যক আসন, আমরা বেশি সংখ্যক আসন অবভিয়াসলি 62 তো কোনো ব্যাপারই নাই। উত্তরপ্রদেশে প্রকৃতপক্ষে আপনি যদি উত্তরপ্রদেশের সাংবাদিকদের বক্তব্য শোনেন, 60টা সিটে বেসিক্যালি কোনো ফাইট নেই। অখিলেশ যাদবের সমর্থক পত্রিকাগুলো বলছে অখিলেশ যাদবের পার্টি ফাইটে আছে 34টা সিটে, অখিলেশ যাদবের মিডিয়া যেটা তারা বলছে। আর এমনি জেনারেল পারসেপশন যেটা 60টা সিটে বেসিক্যালি কোনো ফাইট নেই, ফাইট আছে 20টা সিটে। মানে আপনি ভাবুন উত্তরপ্রদেশের মতো একটা কমপ্লিকেটেড রাজ্য, রায়বেরেলিতে ফাইট আছে, কি মনে করছেন? রায়বেরেলিতে অবশ্যই ফাইট আছে, এরকম অহংকারপূর্ণ কথা আমি অবশ্যই বলবো না। তবে রাহুল গান্ধীর এবার দেখুন, এর আগে 3.75 থেকে 2,02,000 মধ্যে ভোট মার্জিনে কংগ্রেস জিতছে। গতবারও উত্তরপ্রদেশে ওই খারাপ অবস্থার মধ্যে যথেষ্ট সংখ্যক ভোটে কংগ্রেস। সোনিয়া গান্ধী তো সাম্প্রতিককালে ধারাবাহিকভাবে জিতেছেন। না যেটা জিতেছেন। এবার সেই জায়গায় তো আমি বলতে পারি না 2 লাখের মার্জিন আমি শিওর জিতে যাব। আপনাদের যদি 5টা কেন্দ্র ধরি, 5টা বিধানসভা রয়েছে ইয়েতে বা রায়বেরেলিতে, 5টার মধ্যে একটাতে কেবলমাত্র রায়বেরেলিতেই আপনাদের বিধায়ক রয়েছে, তাছাড়া 4টেতেই কিন্তু অখিলেশ যাদবের দল। আচ্ছা, এবার আমি আপনাকে বলি, ওই ইয়েতে আপনার রায়বেরেলি বা আমেঠিতে এরকম ঘটনা বারংবার দেখা গেছে যে 10টা বিধায়কের 10টাই অন্য পার্টি, কিন্তু কংগ্রেস করে, ঠিক আছে, দুটো ভোট আলাদা। এইবার দেখুন লোকসভা ভোটে বিষয়টা কি দাঁড়ায়,
নরেন্দ্র মোদী যে সুস্থির সরকার এই প্রশ্নেই আমি ফিরবো আমার এখানেই প্রশ্ন। আমি তার আগে একটু আমি জয় দাসের কাছে যাব, দীর্ঘক্ষণ বসে আছেন, আমি এই প্রশ্নেই আপনার কাছে ফিরবো, একেবারে স্টেবিলিটির প্রশ্নে আমি আপনার কাছে ফিরবো। এই প্রশ্নটাই আমাদের পরবর্তী আলোচ্য থাকবে। তার আগে আমি জয় দাসের কাছে ফিরবো। ব্যারাকপুরের দিকে আমাদের সবার চোখ। ব্যারাকপুরে কি হবে? পার্থ অর্জুন, এই যে যুদ্ধ, নাবি অর্জুন, এবার এখানে তো আলাদা চরিত্র হয়ে তারা একবারে যুযুধান প্রার্থী। কে জিতবেন, কে এগিয়ে আছেন, কিভাবে দেখছেন আপনারা? আমার যা ধারণা, গতবার ব্যারাকপুরে অর্জুনদা জিতেছিল 14,000 সামথিং ভোটে, একবারে। তারপরে জিতে এমন কি হলো, তৃণমূলে চলে গেলেও, তৃণমূলে কিছুদিন ঘরটর করলো, আবার টিকিট পেল না, আবার বিজেপিতে গেল, বিজেপি তাকে টিকিটও দিয়ে দিল। যাই হোক, এই ব্যাপারটা মানুষ খুব একটা ভালোভাবে নেয়নি, আর এটাই পার্থভূমিকে জেতার একমাত্র কারণ। ঠিক আছে, এবারেও পার্থভূমিক আর অর্জুনদার মধ্যে অনেক তফাৎ আছে। মানে একমাত্র কারণ বলছেন দল বদল করেছিল, এটা মানুষ ভালো চোখে নেয়নি। কারণ আবার যখন যদি আজকে বাই চান্স যদি বিজেপি না থাকে, তখন উনি হয়তো আবার তৃণমূলের দিকে বা অন্য কোনো দলে যাওয়ার চিন্তা ভাবনা করবেন। উনি পাওয়ার পলিটিক্স, আপনি এটা সুকৌশলের কথাটা অন্যভাবে আপনি দেখাতে চাইছেন যে মেশিনারি ভেঙে গেছে। কারণ অর্জুনদার মেশিনারি ভোট করানো না, সেটা আর অর্জুনদা পারছে না করাতে, এটাও ঠিক কথা। কারণ সে সময় আজকে ওখানে যে ব্যারাকপুরে একটা বিধানসভা বাদ দিয়ে সব কটা বিধানসভা তৃণমূল কংগ্রেসের, সেই হিসেব করতে গেলে তো অনেক ব্যাপার, সেটা আমি করছি না। তবুও যেহেতু এটা পার্লামেন্ট ইলেকশন, সেই হিসাবে বলছি অর্জুন সিংয়ের এই দল বদল করাটা, এটা মানুষ আর মেনে নেবে না। চক্করেই আপনার অর্জুন সিংকে হাঁটতে হবে। কিন্তু আমি আপনাকে যদি বলি, আমডাঙ্গায় কি চিত্র আছে, আপনারা কি মনে করছেন সেখান থেকে লিড নিতে পারবেন? কারণ আইএসএফ এর সংগঠন অত্যন্ত মজবুত হচ্ছে। এবার আপনাকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আইএসএফ এর যে প্রার্থী কালকে আমাদের আমডাঙ্গার যে বিধায়ক আছে, তার কাছে স্যারেন্ডার করেছে এবং তার টোটাল পোলিং এজেন্ট ফর্ম তার হাতে জমা করে এসেছে, এবং তার আমার কাছে সেই ছবিও আমার কাছে আছে। এটা আপনারা কতদূর খবর রাখেন আমি জানি না। ভয়ানক কথা বলছেন, তথ্য দিচ্ছেন। হ্যাঁ, একদম তাই। আমি আইএসএফ এর যে ক্যান্ডিডেট, সে গিয়ে আমাদের রবিউলের কাছে তার পোলিং এজেন্টের সব ফর্ম দিয়ে এসেছে, মানে রফিকুর রহমানের ভাইয়ের কাছে। না, তার ভাইয়ের কথা বলছি। হ্যাঁ, তার কাছে গিয়ে সমস্ত পোলিং এজেন্ট ফর্ম দিয়ে এসেছে কালকে, এবং সেটা এগেইনস্ট অফ অর্জুন সিং, মানে একটা সেটিং হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, কালকে রাতেই এটা খবরটা আমি পেয়েছি, বুঝলাম। হ্যাঁ, ঠিক আছে। আপনি খুব মানে একটা দুর্দান্ত তথ্য দিলেন। হ্যাঁ, এবং এটাই হয়তো অর্জুন সিংকে পিছিয়ে দেবে, এটা মনে করতে পারে। হ্যাঁ, এবং আমরা যদি গতবারের দিকে চোখ রাখি, এটা অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে, যে বিষয়ে আমি একটু যাব, যেখানে আমডাঙ্গা এবং ব্যারাকপুর অত্যন্ত খুব ভালো করে চষা আহমেদ আলী খানের, তার কাছে যাব। এবার আমি কিন্তু আপনাদের প্রার্থীর কথাও বলবো, আপনাদের তারকা প্রার্থীর কথা, তাঁর সম্ভাবনার কথা জেনে নেব। অন্যদিকে কিন্তু জানতে চাইব যে এই যে মেশিনারির কথা যেটা উঠছে, ভোট করানোর কথা যেটা উঠছে, দীনেশ ত্রিবেদী গতবার 14,000 ভোটে জিতলেও, এবং আপনার মনে থাকতে পারে যে 14,000 ভোটে জেতার ঠিক প্রেক্ষাপটটা তৈরি ছিল না অর্জুন সিংয়ের। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন 2 লাখ ভোটে যদি দীনেশ ত্রিবেদী না জেতেন তাহলে রাজনৈতিক সন্ন্যাস নেবেন, আপনাদের মনে থাকতে পারে কথাটা। তারপরে দেখা গেছিল 14,000 ভোটে অর্জুন সিং বাজিমাত করেন। তো সেখানে দাঁড়িয়ে বাজিমাত করলেও দীনেশ ত্রিবেদীর মেশিনারি এবং পার্থ ভৌমিকের মেশিনারি এক নয়। কি ভাবছেন আপনি? প্রথমত অনেকগুলো কথা এসে গেছে। প্রথমত হচ্ছে বিশ্লেষক মহাশয় বললেন মোহাম্মদ সেলিমের আইডেন্টিটি পলিসি। এই জায়গায় আমার বলতে হয়, মোহাম্মদ সেলিম রায়গঞ্জে উনি দাঁড়িয়েছিলেন, এর আগে রায়গঞ্জে উনি জিতেছিলেন এবং এমপি হিসেবে ওখানে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীকালে রায়গঞ্জে আবার 2019 সালেও দাঁড়িয়েছিলেন। দীপা দাস মুন্সি কংগ্রেস থেকে দাঁড়াবার ফলে ভোট কাটাকাটিতে মোহাম্মদ সেলিম ওখানে পরাজিত হন। এবার বলছেন কেন? কংগ্রেস এবং বামেরা মিলে 2,67,000 ভোট পায়। 2,67,000 ভোট পায়। আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে, 1,84,000 ভোট পান। মানে কংগ্রেসও দাঁড়াবার ফলে 83,000 ভোট পেয়েছিলেন মাত্র দীপা দাস। হ্যাঁ, যাই হোক, কিন্তু ওইটা যদি মানে দেবশ্রী চৌধুরী হতো, অনেক সংখ্যাধিক্য নিয়ে যেতেন।
এবং এবারের যে মোহাম্মদ সেলিমের ওখানকার আমাদের জেলা পার্টির পক্ষ থেকে বারে বারে মোহাম্মদ সেলিমকে প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করে এবং পার্টি সেটা অনুমোদন করার ফলেই আইডেন্টি পলিসির জন্য নয়, কারণ হচ্ছে মোহাম্মদ সেলিমের একজন সাংসদ হিসাবে তার অনেক সুনাম আছে, পার্লামেন্টের অভ্যন্তরে সাংঘাতিক, স্বাভাবিকভাবেই সেখানে তাকে প্রার্থী করার জন্য পার্টির কাছে আবেদন করে। পরে মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদের প্রার্থী হন এবং উনি জিতবেন। 2 নম্বর কথা হচ্ছে 2014 সালে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন অনুপবাবু যেটা বললেন সেটা ভাবতে পারেনি 2014 পরে 2019 এত আসন 303টি আসন পেয়েছিল বিজেপি, একাই বিজেপি দল পেয়েছিল। কিন্তু 2014 সালের যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন নরেন্দ্র মোদী সরকার গড়ার পরে বলেছিলেন আমরা এইসব করব, চাকরি থেকে শুরু করে কৃষকদের সহায়ক মূল্য, বেকার যুবকদের চাকরি, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, বিদেশ থেকে টাকা না, যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন 5 বছরে কিন্তু সেগুলো উনি একটাও পালন করেনি। তার ফলে যদি আমরা দেখি 2019 সালের আগে রাজ্যে রাজ্যে যে বিধানসভা নির্বাচনগুলো হচ্ছে সেখানে কিন্তু বিজেপির পরাজয় হচ্ছে। ফলে খবর ছিল যে 2019 সালে নির্বাচনে পরাজয়, বিজেপি আর ক্ষমতায় তার সরকার গঠন করতে পারবে না, ক্ষমতায় আসতে পারবে না। ফলে পুলওয়ামা তৈরি করা হলো। শ্রীনগরের যে আপনার পুলওয়ামায় যে আপনার দুর্ঘটনা, 40 জন জওয়ানের মৃত্যু, শহীদের মৃত্যুর যে ঘটনা, সেই ঘটনায় গোয়েন্দা বিভাগের কাছে খবর ছিল যে সন্ত্রাসবাদীরা ওখানে আক্রমণ করবে, স্যানিটাইজার করা হয়নি। পরবর্তীকালে আপনারা সেই তথ্য উঠে এসছে, প্রাক্তন যে রাজ্যপাল সত্যপাল মালিক বলেছেন, এবং যে চেকপোস্টগুলো ছিল সমস্ত তার আগে তুলে দেওয়া হয়েছে। সেদিন নরেন্দ্র মোদী শুটিং করছেন, এই যে 40 জন মারা যাওয়ার পরে জওয়ান, 50টা গাড়ির কনভয়, 2টো গাড়িতে বুলেট প্রুফ ছিল না, সন্ত্রাসবাদীরা জানলো কি করে? এই ঘটনার পরে গোটা ভারতবর্ষ একটা জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে গেল। তার ফলেই ওই পুলওয়ামাকে সামনে রেখে 2019 সালে 303টি আসন পেয়েছিল। আর তারপরেও আহমেদ বাবু আপনার কাছে আমার একটা বক্তব্য, সেটা হচ্ছে সত্যপাল মালিক যা যা বলেছিলেন তা একেবারে অভ্রান্ত সত্য, এটা কি আপনি মনে করেন? আমরা তো তার আগে বিরোধীরা বলেছি, উনি যে কথা বলেছেন তার আগে আমরা বলেছি কেন স্যানিটাইজার করা হয়নি, এই ধরনের আক্রমণ হওয়ার খবর তো ছিল গোয়েন্দা বিভাগের কাছে, কেন স্যানিটাইজার করা হলো না, কেন চেকপোস্টগুলোকে তুলে দেওয়া হলো? তাহলে অবাধে সন্ত্রাসবাদীরা যাতে চলাফেরা করতে পারে, এই ঘটনা ঘটতে পারে, সন্ত্রাসবাদীরা আক্রমণ করবে খবর ছিল। বলা হয়েছিল যে ওই সৈন্যবাহিনী সৈন্যদের বিমানে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। আপনার বক্তব্য নিয়ে আমি অনুপবাবুর কাছে ফিরবো, আপনি তার আগে বক্তব্য শেষ করুন। উনি আরেকটা কথা বলেছেন যে এর মধ্যে এই নির্বাচনের আগে 3টে রাজ্যে, ছত্তিশগড়, রাজস্থান এবং মধ্যপ্রদেশ, সেখানে রাজ্যে বিজেপি সরকার গঠিত হয়েছে। কিন্তু যদি দেখা যায় এই 3টে রাজ্যের বিজেপি যা ভোট পেয়েছে তার থেকে কিন্তু কংগ্রেস বেশি ভোট পেয়েছে, এবং ওখানে যদি আপনার সমঝোতা করতো বিরোধীদের সঙ্গে, এই 3টে রাজ্যে বিজেপি ক্ষমতা আসতে পারতো না। এই এনডিএ বনাম যে ইন্ডিয়ার জোট, প্রত্যেকটা রাজ্যে মসৃণভাবে বিজেপি বিরোধী কার্যকরী হবে মনে করছেন আপনি? শক্তিশালী ভাবে সেখানে সমঝোতা করে জোট তৈরি হচ্ছে। আর স্বাভাবিকভাবেই এই যে যতগুলো আপনার আজকে যে ভোট হচ্ছে, এই যে উত্তরপ্রদেশ, লালু সিং যে কথা বলেছে, এবারে দেশ এবং দেশের মানুষকে বাঁচাবার, সংবিধান বাঁচাবার ভোট, স্বাভাবিকভাবেই মানুষ এককাট্টা হচ্ছে, দেশের মানুষকে বাঁচাতে হবে। লালু সিং এসে বলছে যে আমরা যদি ক্ষমতায় আসি, এই যে উত্তরপ্রদেশের আপনার বিজেপি যিনি প্রার্থী তিনি বলছেন যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে সংবিধান পাল্টে দেবেন, সংরক্ষণ তুলে দেবেন, এই নানান ইস্যু আছে। এবং প্রধানমন্ত্রী আগে বলছিলেন ইসবার 400 বার, কিন্তু এখন আর সে কথা বলছেন না, নানানভাবে ঘৃণার রাজনীতি তিনি শুরু করেন। আহমেদ বাবু আপনার কাছে পরে ফিরবো, সময় আমাদের সীমিত। আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, এই স্থায়িত্বর কথা যেটা অনুপবাবু যেখানে শেষ করেছিলেন, স্থায়িত্বের প্রশ্নে মানুষ আপনাদের এই যে 435-এর কথা আমি বললাম, আমার হয়তো সংখ্যার 2-1টি এদিক ওদিক থাকতেই পারে, কিন্তু কংগ্রেস 328টি কেন্দ্রে লড়াই করছে এবার, যদি আমার খুব ভুল না হয় 328টি, হ্যাঁ, তো 300-র কিছু ওপরে। তো হ্যাঁ, এবারে সেইখানে দাঁড়িয়ে যদি স্থায়িত্বের প্রশ্নের কথা তোলা হয়, তাহলে পরে মানুষ কেন, মানুষের একটা মননশীল অংশ যারা ভাবনা চিন্তা করেন, তারা যারা জিডিপি ভাবেন, যারা পার ক্যাপিটা ইনকাম ভাবেন, যারা স্টেবিলিটির কথা ভাবেন, তারা কেন নরেন্দ্র মোদীর দিকে ঝুঁকবেন না? আপনি কীভাবে দেখছেন এটা?
না না, আপনার একটা কথা হচ্ছে যে নিশ্চিতভাবে নানান দলের যে আমাদের ইন্ডিয়া জোট হয়েছে সেখানে ন্যূনতম কর্মসূচিকে সামনে রেখে আমরা সেইভাবে সেই সরকার তৈরি হলে সেই কাজগুলো করা হবে। স্থায়ী না হওয়ার তো কোনো কারণ নেই। আপনার ইউপিএ গভর্নমেন্ট তো ইউপিএ গভর্নমেন্ট 1, ইউপিএ গভর্নমেন্ট 2, সেখানে তো একটা দলের ছিল না, সেখানে অন্যান্য দলও ছিল। স্বাভাবিকভাবে ন্যূনতম কর্মসূচিকে সামনে রেখে জনতা দলেরও সরকার তৈরি হয়েছে। এবারে আরো মজবুত হবে। শুনুন, এবারে আরো হতেই পারে, আরো মজবুত হবে। শুনুন, 209 থেকে 44-এ নেমে গেছিল, তারপরে 52 নেমে এসছে, এই মুহূর্তে 51 জন সাংসদ রয়েছেন কংগ্রেসের। এসব মাথায় রেখেও বলছি কংগ্রেসের উত্থান হতে পারে, কিন্তু স্থায়িত্বের প্রশ্নে মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির দিকে নজর রাখতে পারে কি পারে না, আপনি কিভাবে দেখছেন? আমি আপনাকে বলছি, এই সময়কালের মধ্যে এই যে 10 বছরের যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার, সেই সরকার যেভাবে বিভিন্নভাবে তার যে দুর্নীতি, তার যে বিভিন্ন জনবিরোধী নীতি, যেভাবে কালা কানুন তৈরি করেছে, স্বাভাবিকভাবেই আমি আপনাকে অন ক্যামেরা বলছি যে 2024 সালের এই নির্বাচনের পর মানুষ নিশ্চিতভাবে ইন্ডিয়া জোটের যে প্রার্থী আছে রাজ্যে রাজ্যে সেই প্রার্থীদের জয়ী হবে এবং ইন্ডিয়া জোটের সরকার হবে ন্যূনতম কর্মসূচিকে সামনে রেখে। এবং আমরা প্রয়োজন হলে বামপন্থীরা ওই সরকারে আমরা অংশ। আমি সৌমেন বাবুর কাছে ফিরবো প্রথমে, তারপরে আমি অনুপ বাবুর কাছে ফিরবো। সৌমেন বাবু, আপনার কাছে আমার প্রশ্ন, স্থায়িত্বের প্রশ্ন এবং আর্থিক উন্নয়নের প্রশ্ন। মানুষ এনডিএ জোট, নরেন্দ্র মোদীর নেতৃত্বে থাকা এনডিএ জোটের দিকে তাকাবে, নাকি যেখানে মুখ এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর মুখ আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি না, সেখানে দাঁড়িয়ে ইন্ডিয়া ব্লকের দিকে তাকাবে? আপনি একেবারে তাত্ত্বিকভাবে আমাদের যদি ব্যাপারটা খোলসা করে দিন। আমার মনে হচ্ছে একটু আগে যে কথাটি আমি শেষ করেছিলাম, 2024-এর ভোটে, অর্থাৎ বামপন্থী যিনি প্রতিনিধি আছেন বা অন্যরা যারা বলছেন, প্রতি ক্ষেত্রেই এই অর্থনৈতিক যুক্তিগুলি তারা প্রদান করেন, কিন্তু মুশকিল হচ্ছে যে আমরা একদম যদি বাস্তবতার দিক থেকে এই নির্বাচনের যে বিষয়গুলোকে বিচার করি, সেখানে বলা যায় যে নির্বাচনের নিরিখে এই ক্ষমতা লাভের জায়গাগুলো এই 24-এর ক্ষেত্রে অনেকটাই ডিপেন্ডেবল। আমি যেটা বলি যে পলিটিক্যাল মার্কেটিং বা পলিটিক্যাল ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করছে। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে, আমাদের ফেলে আসা যে আগের লোকসভার নির্বাচনগুলির থেকে 2024 একবিংশ শতাব্দীতে অনেক বেশি বলা যায় ভারতবর্ষের ক্ষেত্রে ম্যাচিওর ডেমোক্রেসির ক্ষেত্রে যাচ্ছে, এবং সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং পলিটিক্যাল মার্কেটিং এই সব মিলিয়ে যে পলিটিক্যাল ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের ক্ষেত্রে যে নেতৃত্ব, সেখানে যে নায়ক হিসাবে উঠে আসছে, প্রধানমন্ত্রীকে মানুষ দেখতে চায়, তরুণ প্রজন্ম যে ভাবে, সেখানে বলা যায় যে অনেকখানি ক্ষেত্রেই কিন্তু বলা যায় বিজেপির এনডিএ জোট এক্ষেত্রে বলার অপেক্ষা রাখে না যে ইন্ডিয়া জোটের থেকে অনেকটাই এগিয়ে। এবং সেক্ষেত্রে আকর্ষণ হিসাবে স্থায়িত্বের প্রশ্ন যেখানে আসছে, যে বিদেশ নীতি এবং পররাষ্ট্র নীতির ক্ষেত্রেও ভারতবর্ষের যে অবস্থান, সেখানে তুলনামূলক বিচার বলা হয়, একটা হচ্ছে সফট পাওয়ার এবং হার্ড পাওয়ার, এবং সফট পাওয়ার এবং হার্ড পাওয়ার মিলিয়ে যে ডিপ্লোম্যাটিক পজিশন, সেখানে কিন্তু ভারতবর্ষ আগের থেকে অনেক বেশি বলা যায় যে আন্তর্জাতিকভাবে যে জায়গাটাকে বলা হয় আন্তর্জাতিক দাদাগিরির জায়গা, এই আন্তর্জাতিক দাদাগিরির জায়গাটা কিন্তু লড়ে নিতে হয়, করে নিতে হয়। অর্থাৎ এক্ষেত্রে ভারতবর্ষের ক্ষেত্রে বলা যায় একটা জিনিসে এগিয়ে, এই গভর্নমেন্টের দান সমালোচনা থাকতেই পারে, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী যেটা করেছে, এটা ফুড ডিপ্লোমেসি। অর্থাৎ করোনা উত্তর যুগে ফুড ডিপ্লোমেসির মধ্য দিয়ে ভারতের স্থান আন্তর্জাতিক দাদাগিরিতে রেজিস্টার্ড হয়েছে। অর্থাৎ সেদিকে বলা যায় যে ভারতবর্ষের তরুণ প্রজন্ম, আইটি প্রজন্ম এবং শিক্ষিত প্রজন্ম একদিকে যেমন শাইনিং ইন্ডিয়া এবং অন্যদিকে বলা যায় তরফতা হুয়া ভারত, এই দুদিকেই যেমন ওয়াকিবহাল আছে, এবং দুদিকের নিরিখে বলা যায় যে সবার উপরে কিন্তু ভোট নেওয়ার ক্ষেত্রে পলিটিক্যাল মার্কেটিং বা ম্যানেজমেন্টে এনডিএ জোটকে আমি এগিয়ে রাখি।
একদম। আমরা দর্শকদের একটু জানাতে চাইব, দুপুর 3টের মধ্যে বাংলায় যে 7টি কেন্দ্রে ভোট হচ্ছে সেখানে ভোটের শতাংশগত হিসাবে ইতিমধ্যেই ভোট পড়ে গেছে 60% বেশি। আমরা যদি দেখি তাহলে পরে সার্বিক হিসাবে 62.72% ভোট পড়েছে বাংলার 7টি কেন্দ্রে। আমরা যদি গড় ভোটদানের সংখ্যা শতাংশগত হিসাব দেখি, এর মধ্যে আরামবাগে 67% বেশি ভোট পড়ে গেছে। আমরা যদি অন্য রাজ্যের দিকে তাকাই তাহলে উত্তরপ্রদেশে 39% বেশি ভোট পড়েছে, কম বেশি 35 থেকে 43% মধ্যে ভোট পড়েছে সারা দেশে। এবং এর মধ্যে মহারাষ্ট্রে ভোট পড়ছে সবচেয়ে, ভোটদানের হার সবচেয়ে কম। এবং লাদাখে কিন্তু এই বঙ্গের মতোই ভোটদানের উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। 61% ভোট পড়েছে দুপুর 3টে পর্যন্ত সারা দেশের মধ্যে। লাদাখে উল্লেখযোগ্যভাবে লাদাখ ভোটদানের ক্ষেত্রে এগিয়ে আছে। সারা বাংলা কিন্তু ভোটদানের নিরিখে দেশের মধ্যে এগিয়ে রাজ্য হিসাবে, কারণ যে কটি রাজ্যে ভোট হচ্ছে আজকে, বঙ্গে 60% বেশি অর্থাৎ 62% এই মুহূর্তে ভোটদান হয়ে গেছে। আমি অনুপবাবুর কাছে ফিরব। অনুপবাবু, এই যে বক্তব্য চলছিল যেখানে আপনি শেষ করেছিলেন স্টেবিলিটির প্রশ্ন, অর্থাৎ স্থায়িত্বের প্রশ্ন, আপনি বলুন। আপনি এর আগে দুজন আপনার আগে বলেছেন, আপনি একটু যদি বলেন। না দেখুন, আমি যেটা বলছি 2019-এর যে নির্বাচন হয়েছিল, ঠিক আছে, 2014-এ আমরা ক্ষমতা দখল করার পর 2019 পর্যন্ত 19-এর ভোটে গেছি। দেখুন, বিজেপি পার্টি উইথ এ ডিফারেন্স, এর দু ধরনের বিষয় থাকে। একটা হচ্ছে পার্টি উইথ ডিফারেন্স কেন, আমাদের কিছু থাকে কোর এজেন্ডা, আর কিছু থাকে যেটা গুড গভর্নেন্সের বিষয়, ঠিক আছে। মানে ধরুন আইন শৃঙ্খলা, অর্থনৈতিক উন্নতি, এই যে ক্রাইটেরিয়া রয়েছে এর সাথে রয়েছে আমাদের কিছু কোর এজেন্ডা। যে কোর এজেন্ডাগুলো আমরা 14 থেকে 19-এর মধ্যে কোনোটাই ফুলফিল করতে পারিনি। আমরা শুধুমাত্র ভোটে গেছিলাম 2019-এ সম্পূর্ণভাবে কিসের উপর ভিত্তি করে? ভোটে গেছিলাম আমরা যে সুশাসনটা দিয়েছি তার উপর ভিত্তি করে। 2019-এর নির্বাচনে আপনি স্মরণ করুন, বারংবার কংগ্রেস সহ বিরোধীরা আমাদের কি নিয়ে আক্রমণ করছিল, মন্দির ওহি বানায়েঙ্গে पर तारीख नहीं बताएंगे। এবার সে আলোচনা নেই। তখন বারংবার এমনভাবে প্রচার করা হচ্ছিল যেন রাম মন্দির 2014 থেকে 19-এর মধ্যে বিজেপি করতে পারেনি, তার জন্য বিরোধীরা অত্যন্ত ব্যথিত। এবার সে জায়গা নেই। সিএ সেটা আমরা করেছি, এবং যেটা আমারও বিশ্বাস ছিল যে এটা করতে আরও সময় লাগবে, 370 ধারার বিলোপ। রাম মন্দির 2019-এর পরে হবে জানাই যাচ্ছিল, কারণ কোর্টে অযথা ডিলে হচ্ছিল। 5 বছর তো আর ডিলে আপনাকে থামাচ্ছি। আমার একটা জিনিস ছোট্ট জানার আগ্রহ, এটা আপনার কাছে জানতে চাই। আপনি সারাক্ষণ বিভিন্ন নেতৃত্বে, উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলেন। নেতৃত্ব কোথাও বা আশঙ্কিত যে এই যে কথা বলা হচ্ছে হিন্দুত্ব বা মন্দির, এই প্রভাব হয়তো কাজ করবে না বা হাওয়া কাজ করবে না? আমরা বিগত দুদিন কিন্তু নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে বলতে শুনছি পাকিস্তানের কথা এবং জাতীয়তাবাদ, যেটা 2019 সালে আগে আমরা কিন্তু দেখেছি। আমার জানার আগ্রহ, কিভাবে দেখছেন আপনারা? দেখুন, রাম মন্দিরকে তো আমরা যদি বলেন যে এবারের ভোটের কাজে ব্যবহার করছি, তাহলে সত্যের অপলাপ হবে, ঠিক আছে। তো আমরা রাম মন্দির যেটা, না আমি বলিনি ব্যবহার করার কথা, আমি বলছি প্রভাব ফেলার কথা। না, প্রভাব দেখুন, প্রভাব তো দেখুন, কেউ তো ধরুন ভোটটা তো এভাবে হয় না যে আমি রাম মন্দির বানিয়ে দিলাম তার জন্য সব ভোট পেয়ে গেলাম। ভোট হয় বিভিন্ন ইস্যুর উপর ভিত্তি করে। তার মধ্যে রাম মন্দির অনেকের কাছে একটা আবেগের বিষয়, শ্রদ্ধার বিষয়, অনেকে বিভিন্নভাবে রাম মন্দিরটাকে দেখছেন। এবার সেটা অবভিয়াসলি আমাদের হলো পজিটিভ দিক, কারণ আমরা যেটা প্রতিশ্রুতি, দেখুন আপনি একটা প্রতিশ্রুতি দিলেন, সে প্রতিশ্রুতি আপনি পালন করলেন, তো আপনার তো কনফিডেন্স থাকবেই, সেটা একটা বিষয় আছে। এবং রাম জন্মভূমির উদ্বোধনের দিন, রাম মন্দিরের উদ্বোধনের দিন যে উন্মাদনা সারা ভারতবর্ষ জুড়ে এবং তার ভাগিদার পশ্চিমবঙ্গ আমরা দেখেছি, সেখানে তো কনফিডেন্স বেশি থাকবেই। আর এর সাথে যে শাসনটা, যেমন সৌমেনবাবু যেটা বললেন, একদম ক্যাটাগরিক্যালি ঠিকই বলেছেন। সারা বিশ্বে আজকে ভারতের যে হিন্দিতে একটা কথা আছে দবদবা, সেই দবদবাটা যেভাবে বেড়েছে সারা বিশ্বে, আজকে আপনি দেখুন সারা বিশ্বে যেভাবে ভারতের দবদবাটা বেড়েছে, তাতে ভারতের তরুণ জনগোষ্ঠী থেকে শুরু করে মধ্যবয়সী মানুষজন এবং যারা বয়স্ক, যারা আগে অন্যান্য সরকারের আমলে
নীতি আর কি নীতি পঙ্গুত্ব বলা চলে, দেখেছে। যেমন ধরুন আমি আপনাকে খুব সিম্পল একটা উদাহরণ দিচ্ছি, ভারত তো দুটি বৈরী প্রতিবেশী দিয়ে এবং তারা যথেষ্ট শক্তিশালী প্রতিবেশী, দুজনেই পরমাণু অস্ত্র শক্তিধর, ঠিক আছে, ধারা ঘেরা রয়েছে। সেখানে আপনি শুনলে অবাক হয়ে যাবেন 2000 এই বোফোর্সের পর থেকে, মানে 1989 পর থেকে এই 1999 সাল পর্যন্ত এই 10 বছরে ইন্ডিয়ান নেভিতে একটি নতুন জাহাজ কেনা হয়নি। সাবমেরিন যেগুলো পুরনো পড়েছিল সেইগুলোর বদলে এখন নতুন নতুন সাবমেরিন আসছে। এবং এই মুহূর্তে আমি আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি একসাথে ইন্ডিয়ান শিপইয়ার্ডগুলোতে ডিস্ট্রয়ার ক্লাস, ফ্রিগেট ক্লাস এসব ধরে প্রায় 40টার কাছে তৈরি হচ্ছে। না এবার বিষয়টা কি, এই যে জিনিসটা একটা আপনি ভারতবর্ষ ঐতিহাসিকভাবেই শক্তিধর, সে অর্থনৈতিকভাবে হোক, সামরিক দিক দিয়ে হোক, কিন্তু আপনার তো সেই স্ট্রেংথ প্রজেকশনটা করতে হবে, যে স্ট্রেংথ প্রজেকশনটাই এতদিন ছিল না। স্ট্রেংথের আপনি স্ট্রেংথেন করছেন, আপনার ইকোনমিতে ভালো, টালমাটাল সরকার এই জন্য বলছেন, হ্যাঁ টালমাটাল নীতি। আমি আপনার কাছে ফিরবো, আমি আগে জয়বাবুর কাছে যাব। জয়বাবু, আপনি কি মনে করেন স্থায়িত্বের প্রশ্নে কি নরেন্দ্র মোদী বেশ কয়েক কদম এগিয়ে আছেন এবং সেগুলোকে বিভিন্ন কেন্দ্রে প্রভাব করতে চলেছে? শুনুন, স্থায়িত্ব একটা ব্যাপার, সে তো ঠিকই, 10 বছরের সরকার, স্থায়ী সরকার, ঠিক আছে, কিন্তু মানুষ পেল কি এই সরকারের আমলে? সাধারণ জনগণ কি পেল? গরিব মানুষ কি পেল? ওরা জিডিপি বুঝবে না, ওরা বোফোর্স বুঝবে না, লক্ষ্মীর ভান্ডার বুঝবে, অবশ্যই বুঝবে। মানুষের হাতে মানুষ কি পেল? কত লোকের চাকরি গেল, তাই না বলুন? সেখানে আজকে এই সংখ্যা কম, জিডিপি বোঝার মানুষ কম, কিন্তু খেটে খাওয়া মানুষ, শ্রমিক সংখ্যা বেশি ভারতবর্ষের বুকে। তারা দেখবে তার আখেরে লাভটা কি হলো। রামের নামে ভোট দিলাম, 10 বছর বিজেপি প্রধানমন্ত্রী হলো, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলো, কিন্তু আমি কি পেলাম? 100 দিনের কাজ বন্ধ হয়ে গেল বাংলায়, টাকা বন্ধ, তাই না? মানে আপনি বলছেন শিক্ষার চেয়ে বেশি মানুষের কাছে অনুদান যাওয়া দরকার। অনুদানের থেকে মানুষ, মানে গরিব মানুষ কিসে উপকৃত হবে সেটা দেখার বিষয়। উন্নয়ন তো অবশ্যই দরকার, তার মধ্যে মানুষের তো বাঁচিয়ে রাখতে হবে খাইয়ে দাইয়ে। আহমেদ বাবু আপনার কাছে ফিরবো, ঠিক আছে? আমি আহমেদ বাবুর কাছে যাবো। আহমেদ বাবু বলুন। ঠিকই, আমি বিশ্লেষক মহাশয় যেভাবে বললেন যে একটা স্থায়ী সরকার এনডিএ জোটের দিতে পারে, কিন্তু মানুষ এই 10 বছরে, নরেন্দ্র মোদীর 10 বছরের সরকারের, উনি বলছেন ভারতবর্ষের বিভিন্ন দিক দিয়ে একটা ভালো জায়গায় গেছেন, কিন্তু অনুভবও তাই বললেন। আমি আপনাদের বলতে চাই, এটা আমার পরিসংখ্যান না, বিশ্ব ব্যাংকের পরিসংখ্যান বলছে যে 2014 সালে যেখানে বেকারত্বের মানে পার্সেন্টেজ ছিল 5.6, সেই জায়গায় দাঁড়িয়েছে 23.22 বেকারত্বের সংখ্যা ভারতবর্ষে। কি বলছে? ওয়ার্ল্ড ইকুয়ালিটি ল্যাবের রিপোর্ট বলছে যে ব্রিটিশ আমলের থেকেও আর্থসামাজিক অবস্থা ভারতবর্ষের খারাপ হয়ে গেছে। এটা সিপিআইএম এর তথ্য নয়, আপনার ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, রাষ্ট্রপুঞ্জের, তারা বলছে যে ভারতবর্ষের 71% মানুষ তারা ক্যালোরি পায় না, নিয়ার অ্যাবাউট 97 to 98 করোড়। এই হলো ভারতবর্ষের আজকে অবস্থা। শুধু তাই নয়, এখানে আমরা যদি দেখি যে ভারতবর্ষে যে ক্ষুধার্ত, আপনার ক্ষুধার্ত দেশ হিসাবে 2014 সালে ছিল 55তম দেশ 120টা দেশের মধ্যে, আর আজকে দাঁড়িয়ে 120টা দেশের মধ্যে ভারতবর্ষের স্থান হচ্ছে 111। বেকারত্বের সংখ্যা বেড়েই চলেছে। এই অবস্থায় দাঁড়িয়ে, যেখানে ভারতবর্ষর এই জায়গায় দাঁড়িয়ে গেছে, অর্থনৈতিক অবস্থার দিক দিয়ে মানুষ আস্তে আস্তে গরিব, আরও গরিব হয়ে যাচ্ছে। আর ওই আদানি আম্বানি সহ 20-22টা এই যে পরিবার, তারা কিন্তু এই সময়কালে ফুলে ফেপে উঠেছে। যে আদানি 2014 সালে তার সম্পদের মূল্য ছিল আপনার $800 কোটি নিচে, আজকে সেখানে $14,000 কোটি উপর হয়ে গেছে। আর দুর্নীতি তো আছেই। এই যে আপনার রিসেন্টলি যে ইলেকট্রনিক মানে নির্বাচনী বন্ড, ইলেকট্রাল বন্ড, কত হাজার হাজার কোটি টাকা দুর্নীতি। এই যে তৃণমূল কংগ্রেস 2টো হেলিকপ্টার নামালো, আমাদের কর্মীরা 2টো ফ্লেক্স চাইছে, পোস্টার চাইছে, দিতে পারছি না। আপনি বিজেপি আর তৃণমূলের ক্ষেত্রে দেখুন,
হ্যাঁ, আজকে দুটো হেলিকপ্টার হলো আমডাঙ্গা আহমেদ বাবু আপনার কাছে আমার একটা জিনিস আমার একটা জিনিস জানার আগ্রহ। আপনি দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, আমি অনুভব আপনার কাছে ফিরছি, আমার কাছে আপনার কাছে জানা খুব আগ্রহ। এই যে আর্থিক উন্নয়ন, আর্থিক যে সমৃদ্ধির কথা বলা হয়, বা 1% মানুষ, কিছু শতাংশ মানুষের হাতে সম্পদ, হ্যাঁ সম্পদ থেকে যাওয়ার কথা বলা হয়, আমি এগুলোর বাইরে আমি জানতে চাইছি, আপনি পুরনো দিন দেখেছেন, নরসিমা রাওয়ের সরকার, তার খুব টালমাটাল সরকার ছিল, নরসিমা রাওয়ের সরকারের কথা এখনও আপনারা তুলনায় টেনে আনছেন। এবারের ভোটেও বলা হচ্ছে যে নরসিমা রাও যেভাবে দেশকে পরিচালনা করেছিলেন তা কিন্তু স্থায়িত্বের দিকে নিয়ে গেছিল। কিভাবে দেখেন আপনারা এটা? না, নরসিমা রাও বললাম, আমরা কংগ্রেসের নীতি আদর্শ মতাদর্শ তাদের থেকে আমাদের আলাদা। আমরা যা চাই কংগ্রেসের, আমি রাজনৈতিক আপনাকে বলি, কিন্তু কংগ্রেসের স্বাধীনতার পর থেকে কংগ্রেস অনেক রাষ্ট্রায়ত্ত শিল্প সংস্থা, আপনার রেল থেকে শুরু করে অনেক রাষ্ট্রায়ত্ত শিল্প সংস্থা তৈরি হয়েছে। এই যে আপনার বিমা, যেখানে আমার ভারতবর্ষের উন্নয়নের ক্ষেত্রে তারা লক্ষ লক্ষ টাকা এই LIC থেকে আসে, আপনার 6 কোটি টাকা দিয়ে সেই বিমা তৈরি করেছিল জওহরলাল নেহরুর আমলে, এবং কংগ্রেসের আমলে অনেক কিছু উন্নতি হয়েছে। কিন্তু তবুও আমরা যা চাই, আমরা যারা বামপন্থী, আমরা যারা CPIM করি, আমাদের যে নীতি মতাদর্শের সঙ্গে ফারাক আছে। আমরা তো একটা সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা চাই, যে সমাজ ব্যবস্থায় প্রত্যেকের হাতে কাজ, প্রত্যেকের পেটে ভাত, প্রত্যেকের মাথার উপরে ছাদ, তার স্বাস্থ্যের ব্যবস্থা, এইরকম একটা ব্যবস্থার কথা ভাবি। কিন্তু তবুও আমরা বলছি যে স্বাধীনতার পরে ভারতবর্ষের উন্নয়নের নিরিখে অনেকটা রাষ্ট্রায়ত্ত শিল্প সংস্থা থেকে শুরু করে তার বিদেশ নীতিও আপনার জোট নিরপেক্ষ একটা নীতি ছিল। স্বাভাবিকভাবেই এই জায়গা থেকে আমাদের ভারতবর্ষকে অনেক পিছনে নিয়ে যাচ্ছে আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই 10 বছরের সময়। আমি অবশ্যই এই ব্যাপারে আমি সৌমেন চক্রবর্তীর কাছে ফিরবো, তার আগে অনুপ বাবুর কাছে ফিরবো। এই বক্তব্যের খণ্ডন করতে তিনি চাইছেন, হয়তো তার কাছে ফিরবো। না, এই যে বলা হচ্ছে না মোদী সরকারের আমলে কি পেলাম, আমি একটু ক্লিয়ার করে বলে দিই। 20 কোটি দরিদ্র সীমার নিচে বসবাসকারী লোককে আমরা দরিদ্র সীমার নিচে বসবাসকারী লোককে দারিদ্র সীমার ওপরে তুলে এনেছি। 10 কোটি শৌচালয় তৈরি হয়েছে, 2 কোটি বাড়ি তৈরি হয়েছে, 80 কোটি লোককে বিগত 4 বছর ধরে ফ্রি রেশনিং ব্যবস্থার মাধ্যমে খাদ্যান্ন সরবরাহ করা হচ্ছে, 19 কোটি লোক উজালা গ্যাসের আওতায় এসছে। এছাড়াও ইলেকট্রনিক সেক্টরে, তারপর এবং ভারতবর্ষকে এখন একটা ইন্ডাস্ট্রিয়াল হাবে পরিণত, ম্যানুফ্যাকচারিং হাব যেটা বলি আমরা, চায়না থেকে বিভিন্ন কোম্পানি সরে যাচ্ছে, এবং এই যে মার্কেটটা সেটার যে, কারণ গোটা বিশ্বের এখন ম্যানুফ্যাকচারিং হাব হচ্ছে চায়না, কিছুদিন আগে অবধিও ছিল, এখন সেখান থেকে দেখা যাচ্ছে বড় বড় কোম্পানিগুলো অন্যত্র তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলোকে সরিয়ে নিচ্ছে। সেই বাজারটা ভারতবর্ষ ধরতে চাইছে, এবং ধরার ক্ষেত্রে একটা স্থায়ী সরকার এবং একটা এমন সরকার যারা আপনার যে সেক্টরগুলো ইন্ডাস্ট্রির জন্য প্রচণ্ড ইনফ্রাস্ট্রাকচার সেক্টর অ্যাকচুয়ালি যেটা খুবই দরকার, সেটা প্রোভাইড করতে পারে একমাত্র এই সরকারই। কারণ প্রতিদিন প্রায় 37 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে তৈরি হচ্ছে, যেটা বিগত সরকারগুলোর থেকে 3 থেকে 3.5 গুণ বেশি। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, আর নইলে দেখা যাবে কি আগামী দিনে থাইল্যান্ড, ভিয়েতনাম, সাউথ ইস্ট এশিয়ার এই সমস্ত দেশগুলো, আসিয়ানভুক্ত যে দেশগুলো আছে, তারা এই মার্কেটটা ধরে নেবে। আপনার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া প্রচণ্ড চেষ্টা চালাচ্ছে এই মার্কেটগুলো ধরার জন্য, ভিয়েতনাম তো আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে, যেখানে সীমান্তের উপরে পাকিস্তান চীনের থ্রেট, সেখানে দাঁড়িয়ে আজকে আমি যেটা বিশ্বাস করি, ভারতবর্ষের অধিকাংশ মানুষ চাইবেন এমন একজন রাষ্ট্রনেতার হাতে ক্ষমতা থাকুক, যিনি যে কোনো রকম দুর্নীতির ঊর্ধ্বে, বিরোধীরা যতই বলুক এই মোদি গভর্নমেন্টের বিরুদ্ধে বিগত 10 বছর ধরে সেই রকম কোনো অকাট্য কোনো দুর্নীতির অভিযোগ আনতে পারে। আমি আপনার কাছে ফিরবো, একেবারে শেষ ভাগে চলে এসেছি আমরা। আমি আপনার কাছে এবং আহমেদ বাবু এবং জয়বাবুর কাছে ফিরবো, তার আগে আমি সৌমেন বাবুর কাছে যাচ্ছি। সৌমেন বাবু, জয়বাবু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন, যেখানে তিনি বলছেন বেশ কিছু মানুষের ভাবনা চিন্তা রয়েছে অবশ্যই স্থায়িত্ব নিয়ে, আর্থিক উন্নয়ন নিয়ে, কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু
ভাবেন না যে দেশের সার্বিক কতটা উন্নয়ন হয়েছে, জিডিপি বা পার ক্যাপিটা ইনকাম তারা বোঝেন না, তারা স্টেবিলিটি বোঝেন না, তাদের কাছে তারা কি পেলেন, কি দিয়েছে দলগুলি সেদিকে তাকায়। এবং এই দিকে তাকেই বিশ্লেষণ করা হচ্ছে আমেথি কেন্দ্রে। আমেথি কেন্দ্রে যদি আমরা দেখি তাহলে দীনেশ প্রতাপ সিং বা এই যে বিজেপির যে নেতৃত্ব তাদের উপরে, তাদের বিরুদ্ধে একটা ক্ষোভ রয়েছে যে বিজেপির আমলে রায়বেরেলিতে বিরাট কিছু কাজ হয়নি। রায়বেরেলিতে বড় কাজ যা হয়েছে এমস থেকে আরম্ভ করে তা কংগ্রেসের আমলে হয়েছে, এরকম একটা তথ্য উঠে আসছে। সাধারণ মানুষ কিন্তু বিশেষ কিছু পাওনা, বিশেষ কিছু তথ্যের দিকে তাকিয়ে থাকে। এটা কতটা প্রভাব ফেলতে পারে? না, ভোট রাজনীতিতে অবশ্যই আমরা যেটা দেখি যে যেটা বলা হয় বেনিফিশিয়ারি পলিটিক্স, অর্থাৎ সেটা খুবই কার্যকরী হিসাবে দেখা দেয়। একটা হচ্ছে দেখুন, সুদূর প্রসারী উন্নয়নকে ত্বরান্বিত করতে হলে যে কোনো সরকারের একটা সুস্থায়ী পরিকল্পনা থাকে। আরেকটা থাকে হচ্ছে, আমি যেটা বারবার বলছি, যে আমজনতার রাজনীতিতে আমজনতাকে ভোট ব্যাংকে পরিণত করার জন্য বেশ কিছু জনকল্যাণকর কার্যকরী পদক্ষেপ নিতে হয়, যেগুলো একাধারে যে শুধুমাত্র জনকল্যাণের দায়বদ্ধতা থাকে সেটাও যেমন পূরণ করে, তেমন উদ্দেশ্য থাকে তাকে পাওয়ার আবার রিগেইন করতে এই জনকল্যাণকর রূপকল্পগুলো সেগুলো যাতে তাকে একটি ডিভিডেন্ড দেয়। এই যে বলছি জনকল্যাণকর বা বেনিফিশিয়ারি পলিটিক্স, এই বেনিফিশিয়ারি পলিটিক্স একাধারে যেমন আপনি উল্লেখ করলেন লক্ষ্মীর ভাণ্ডার যেমন রাজ্যস্তরীয় ক্ষেত্রে, তেমনভাবে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রেও আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে খুব ভুল না করলে বোধহয় 117টা প্রকল্প বোধহয় এখন চলছে, সেখানেও দেখেছি তারাও আপ্রাণ চেষ্টা করছে। রেশনের প্রভাব পড়ছেই সারা দেশে বিজেপির। হ্যাঁ, বা ইয়েগুলো দেখবেন যে কেন্দ্রীয় সরকার পেট্রোল পাম্পগুলোতে নরেন্দ্র মোদীর ছবি দিয়ে প্রচার করছে, বা তামিলনাড়ু কিংবা পশ্চিমবঙ্গে দেখবেন যে ব্যাগগুলো দেওয়া হয়, ব্যাগের মধ্যে মুখ্যমন্ত্রীর ছবি থাকে বা অনেক সময় প্রকল্প। এই যে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, ছোট মনে করুন যে তার যে চাল থেকে শুরু করে হাঁস মুরগির বাচ্চা, এই ঘরে ঘরে যে একদম চলে যাওয়া, এটা এক ধরনের রাজনীতি প্লাস জনকল্যাণকর দুটো উদ্দেশ্য। এবং একাধারে কিন্তু তার ভবিষ্যতের পাওয়ারে ফিরে আসার ভোট ব্যাংককে ডিভিডেন্ড করার জন্যই এই ধরনের রাজনীতি, অর্থাৎ এই দুটোর মধ্যে ব্যালেন্সিং ফ্যাক্টর থাকে। তাই একটা রাজ্য সরকারের যে সুস্থায়ী গভর্নেবিলিটির ক্ষেত্রে যে দায়বদ্ধতা থাকে, আঞ্চলিকতার ক্ষেত্রে মনে রাখতে হবে দিল্লির গভর্নমেন্টের তার থেকে অনেক বেশি ব্যাপকতর দায়বদ্ধতা থাকে সুদূর প্রসারী যে উন্নয়ন প্রবণতার ক্ষেত্রে। তাই দুটোর মাপকাঠি কখনো এক হতে পারে না। কিন্তু ভোট পলিটিক্সে তাকেও আজকে 24-এর ভোটে নামতে হচ্ছে, কারণ যে কটা রাজ্যে ভোট হচ্ছে সেখানে ভারতবর্ষের 24-এর পরিস্থিতি হচ্ছে জাতীয় দলগুলি তাদের পায়ের তলার মাটি হারিয়েছে। এর ফলে অন্তত 19টা থেকে 20টা রাজ্যে লোকালাইজড লিডারশিপ, অর্থাৎ লোকালাইজড বা আঞ্চলিক লিডারশিপের যেটা আধিপত্য জনমানুষ মেনে নিয়েছে, তাদের সঙ্গে এই জাতীয় দলকে কিন্তু টক্কর নিতে হচ্ছে বা অ্যালায়েন্সে যেতে বাধ্য হচ্ছে। এই জন্যই দক্ষিণে বিজেপি আঞ্চলিক দলের সঙ্গে যে সমঝোতা করতে চেষ্টা করছে, বা অনেক ক্ষেত্রে আমরা দেখছি জাতীয় দল হিসাবে কংগ্রেসকে এমন কিছু শর্ত মেনে নিতে হচ্ছে যা পূর্বে তারা ভাবতেই পারে। অর্থাৎ এই যে জোটবদ্ধতা, এটাও কিন্তু তাদের একটা কম্পালশন, এটাও কিন্তু এসছে। বলা যায় যে আমরা উদারীকরণের যে নীতি গ্রহণ করেছি, জলে নামবো অত চুল ভেজাবো না, তা তো হতে পারে না। বামপন্থীরা প্রথম থেকেই এর বিরোধিতা করেছে, বিশ্বায়নের বিরোধিতা। কিন্তু মনে রাখতে হবে যে চায়না আমাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে, সেটাও কিন্তু সমাজতান্ত্রিক বাজার অর্থনীতি। অর্থাৎ সেখানে দাঁড়িয়ে সেচ যে শ্রমনীতি 8 ঘন্টা, সেটাকে অতিক্রম করে কি পরিমাণ সেচের জায়গায় শ্রমিক এক্সপ্লয়েট হয় সেটা আজ সবাই জানে। তাই চায়নার মতো শক্তিকে প্রথমার জন্য কাউন্টার হেজিমনি হিসাবে ভারতবর্ষেরও অ্যাগ্রেসিভ পলিটিক্স দরকার।
সেখানে দাঁড়িয়ে আমি এই যুক্তিতেই বলেছি যে ভারতবর্ষের সেই লিডারশিপ সেই জায়গায় কামব্যাক করার জন্য, দাদাগিরির জন্য অবশ্যই একটা শক্তিশালী যেটা হচ্ছে নেতৃত্বের প্রয়োজন। সেদিক থেকে ভারতবর্ষে এই মুহূর্তে মনে করছে যে দুটো শক্তি তাদের কাছে অপশন আছে, এখানে এনডিএ অনেক বেশি সুপরিকল্পিত, আমি বলছি পলিটিক্যাল ম্যানেজমেন্ট নিয়ে পরিগঠিতভাবে জনমানুষের কাছে তারা উপস্থাপন হচ্ছে। হ্যাঁ, অনুভব আপনার কাছে আমার একটা জিনিস জানার, সেটা হচ্ছে এই যে স্মৃতি ইরানি যেখানে লড়ছেন অর্থাৎ আমেথি, সেখানে তার বিরুদ্ধে কিশোরী লাল শর্মা, কীরকম জায়গায় দাঁড়িয়ে আছে বলে আপনারা মনে করছেন রাজনৈতিকভাবে? আমেঠি জেতা নিয়ে, আমেঠি গতবার যা ভোটে জেতা হয়েছিল মনে হয় 70,000-এর আশেপাশে মনে হয়, তো 55,000, হ্যাঁ সরি 55,000 ভোটে জেতা হয়েছিল। তো তার অনেক বেশি ভোটে এবার স্মৃতি ইরানি জিতছেন। অ্যাকচুয়ালি আমেঠি নিয়ে আমাদের কোনো ডাউটই নেই যেতে নেই। আমি আপনাকে আর একটা অন্য একটা সাইড বলছি। দেখুন, এই যে মহারাষ্ট্র নিয়ে প্রচুর জায়গায় আলোচনা হচ্ছে না, আপনি একটা জিনিস খেয়াল, সব জায়গায় তো চিন্তার কিছু ব্যাপারই নেই। না না জিতে বসে আছে, আমি সেসবই বলছি না, আমি আপনাকে পুরো অন্য জিনিস বলছি। আপনি এইভাবে ভেবে দেখুন ব্যাপারটা, বিজেপি লড়ছে 30টা সিটে, শিবসেনা উদ্ধব ঠাকরে ফ্র্যাকশন লড়ছে 21টা সিটে। তার মানে সেই 21টা সিটে কংগ্রেস এনসিপির কোনো প্রার্থী নেই, তাই তো? আইদার বিজেপির জোট জিতবে অথবা শিবসেনা জিতবে। মানে 48টা সিটের মধ্যে 21টা সিট শিবসেনা তো একদম ঘোষিত হিন্দুত্ববাদী পার্টি। আমাদের হাফ প্যান্ট হিন্দুত্ব বলে, বালা সাহেব তো ফুল প্যান্ট হিন্দুত্ব বলতেন, তাই তো? তো 21টা সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রামভক্তরা জিতে রয়েছেন। আপনি এই সাইডটা দেখুন। যাই হোক, আর আপনি উত্তরপ্রদেশের রায়বেরেলি বা ইয়ে নিয়ে জিজ্ঞেস করছেন, অ্যাকচুয়ালি কি বলুন তো, উত্তরপ্রদেশে আমি বারংবার বলছি যে ফাইটটা আছে কিছু স্পেসিফিক সিটে, যেমন আপনার ফিরোজাবাদ, আপনার কি বলে কনৌজ, তারপর মোরাদাবাদ, বদায়ু, আজমগড়, রামপুর, হাতে গোনা কিছু সিট যেখানে বিরোধী দলের একেবারে শীর্ষস্থানীয় নেতৃত্ব দাঁড়িয়েছেন, বা পারিবারিক সিট, এই ধরনের কিছু সিটে ফাইট রয়েছে। বাকি নর্মাল সিটগুলোতে কোনো ফাইট নেই। আমি আরেকটা আপনাকে জিনিস বলি, দেখুন নরেন্দ্র মোদীর ক্যারিশমাটা আপনি বুঝতে পারবেন সেখান থেকে। ধরুন গুজরাটের বিধানসভা ভোট, গুজরাটে তো বিজেপি খুবই স্ট্রং, সাংগঠনিকভাবে স্ট্রং, এবং তার ডেমোগ্রাফি সন্দেহ নেই। বিধানসভা এইবার 52 কি 53% পেয়েছে। সাধারণত বিজেপি 46 থেকে 50%-এর মধ্যে ঘোরাফেরা করে বিধানসভাতে। লোকসভায় বিজেপির ভোট পার্সেন্টেজ বলুন তো, গুজরাটে 65%-এর কাছাকাছি ভোট পায়। 2/3। রাজস্থানে আহমেদ কাকু সঠিকই বলেছেন, 46 কি 47% ভোট আমরা রাজস্থানে এবারের ভোটে পেয়েছি মনে হয়। কিন্তু এই ভোটই আপনি যখনই লোকসভার ভোট হবে 56%, 55% ভোট পায়। মধ্যপ্রদেশে তাই পায়। কোনোদিন মধ্যপ্রদেশে 50% ভোট বিধানসভা নির্বাচনে বিজেপি কোন দিকে টানছে না। মানে বলতে চাইছি, এই যে এক্সট্রা দেখুন, উত্তর ভারত পশ্চিম ভারতের যে এক্সট্রা 10% ভোট, এই ভোটটা স্থায়ী সরকারের প্রশ্নে, এই ভোটটা গুড গভর্নেন্সের প্রশ্নে, যেটা বারংবার আমাদের বিশ্লেষক মহাশয় যিনি আছেন উনি বলতে চেষ্টা করছেন, এই ভোটটা আমাদের ভোটের সেনাপতি মোদিজি টেনে নেন। অন্যদিকে আমি আর এক মিনিট বলে কমপ্লিট করছি। অন্যদিকে কংগ্রেসের পরিস্থিতিটা কেমন? আপনি যদি কোনো হিমাচল প্রদেশের কোনো কংগ্রেস নেতার সাথে কথা বলেন না, ওরা কি বলবে? ওরা বলবে বেঁচে গেছে হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনে রাহুল গান্ধী আসেননি। এটা হচ্ছে কংগ্রেসীদের মনের কথা। মানে ওনাদের সেনাপতি যদি ভোট যুদ্ধে যান, হিমাচলে রাহুল গান্ধী গেলেই ভোটটা হয়ে যেত তখন রাষ্ট্রীয় পরিপ্রেক্ষিতে। ওরা দেখবেন আপনি সিটটা কোথায় জিতবে। এক মিনিট, বিরোধীরা যে সিটগুলো জিতবে কোথায় জিতবে? যেখানে ইলেকশনটাকে লোকালাইজ রাখতে পেরেছে, মানে অল ইন্ডিয়া পাস। এটাই আমি আপনার কাছে জানতে চাই, লোকালাইজ বলতে কি আপনি কি লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পগুলোকে লোকালাইজ মনে করছেন? কতটা প্রভাব ফেলবে আপনাকে জিজ্ঞেস করছি। একদমই ঠিক বলেছেন। লোকালাইজ বলতে কি বলতে চাইছি আমি, দেখুন এখনো ভারতবর্ষে বিভিন্ন জায়গায়, যেটা আমাদের যিনি উনি খুব ভালো বিশ্লেষণ করেন, রাজনৈতিক বিশ্লেষক যিনি, আমি এই জিনিসটাই বলতে চাইছিলাম যে স্ট্রং কিছু মানুষ রয়েছে। আপনি মহারাষ্ট্রে যদি দেখেন না, 48টা সিটের মধ্যে 30টা এমন স্ট্রং লিডার রয়েছে না বিভিন্ন পার্টির, যারা জিতে আসে। ঠিক সেরকমই বিভিন্ন জায়গাতে, যেমন এখানে আমাদের মূল লড়াইটা কার সাথে? কংগ্রেস বা সিপিএম এর সাথে কোনো লড়াই নেই।
এরা কোনো আসন জিতবে বলে আমার মনে হয় না। খুব বেশি হলে কংগ্রেস তো একটা দুটো জিততে পারে, সিপিএম এর কোনো সম্ভাবনা। সরাসরি লড়াই তো তৃণমূলের সঙ্গে। হ্যাঁ, সরাসরি লড়াই তৃণমূলের সাথে, উড়িষ্যায় বিজেডির সাথে। আমি কি এখন বলবো যে উড়িষ্যার সব সিট বিজেপি নিয়ে নেবে বা পশ্চিমবঙ্গের 42টা নিয়ে নেবে? এই যে জিনিসটা, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় কি ইলেকশন লড়ছেন সর্বভারতীয় পার্সপেক্টিভে? লড়ছেন না। উনি ওনার এখানকার ইলেকশনটাকে লোকালাইজ রাখার চেষ্টা করছেন। এবার তৃণমূলের কেসটা আলাদা, দুর্নীতির অভিযোগ যেভাবে তাদের গায়ে লেপেছে, তার সাথে সন্দেশখালী নারী নির্যাতন, তাতে তৃণমূলের পার পাওয়া খুব মুশকিল। কিন্তু অন্যান্য অনেক জায়গাতে আপনি ধরুন তামিলনাড়ুতে কি ভোট হচ্ছে প্যান ইন্ডিয়া হিসাবে নাকি? আমরা চাইছি সেটাকে প্যান ইন্ডিয়া করতে, কিন্তু ওখানে ইলেকশন হচ্ছে কি লোকালাইজ। পেরিয়ারকে কি বলা হলো না, তামিল অস্মিতা ভার্সেস হিন্দুত্ব পলিটিক্স, এই ধরনের কিছু জিনিস চলছে। আপনি যদি দেখেন ইয়েতে আপনার হচ্ছে কেরলে, এই যে লোকালাইজ রাখাটা, এই লোকালাইজ রাখার ফলে আন্দাজে আমরা সাবসিডি। আপনি তো রাজনৈতিক বিশ্লেষক, আমাদের পরিষ্কার বললেন 19-20টি জায়গায় বা রাজ্যে এইরকম জায়গায় লোকালাইজ পাওয়ার কিন্তু আস্তে আস্তে গতি পাচ্ছে। না, গতি দেখুন, সর্বভারতীয় ক্ষেত্রে দল কটি? দুটি। কংগ্রেস 99 সালের ভোট পার্সেন্টেজ ছিল তার এককভাবে 28%, সেটা নামতে নামতে আজকে 19%-এ দাঁড়িয়েছে। এইবার বিষয়টা কি, এরকম তো হয় না কখনো ডেমোক্রেসিতে যে সব লোক বিজেপিকে ভোট দিয়ে দিল। এইবার কংগ্রেসের যে ভোটটা ক্ষয় হয়ে যাচ্ছে, ঠিক আছে, কংগ্রেসের যে ভোটটা ক্ষয় হয়ে যাচ্ছে, সেই ভোটটা তো যেমন আমাদের দিকে অনেকটা আসছে, সেরকম অনেকটা রিজিনাল পার্টির দিকেও যাচ্ছে। এটা তো স্বাভাবিক আছে না। আমি আর একটা কথা আমি বলতে চাই, আমি বিশ্লেষক দাদা যিনি আছেন ওনাকে প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে একটা জিনিস দেখতে বলবো, যে এই রেকর্ডটা আমার কাছে এখন মনে হয় আছে। সেটা হচ্ছে, আপনি যদি 2019-এর ভোটিংটা দেখেন, কংগ্রেস আর বিজেপির মিলিত ভোট, এটা কি 99 সালে বিজেপি কংগ্রেস মিলিত ভোট পেয়েছিল কত? দুজনের যদি যোগ করেন সেটা ছিল 53%, আর গতবার যদি দেখেন 57%। অল ইন্ডিয়াতে, অল ওভার ইন্ডিয়া বিজেপির ভোট পার্সেন্ট প্লাস কংগ্রেসের ভোট পার্সেন্ট 57, ওদিকে 53। তো ভোটটা তো মানে অর্ধেক না বেড়েছে 53 থেকে 57। আমি বলছি প্রায় অর্ধেক। অন্য রাজনৈতিক দলের বিষয়টা পুরোটা যে রিজিওনাল পার্টিগুলোর যে বিষয়টা হতেই পারে না, এটা সম্ভাবনা না, ওটা আমি বলছি। এবার আহমেদ বাবুর কাছে এদিক থেকে ওই দিকের হিসাবটা মেলে না। হ্যাঁ, আহমেদ বাবুর কাছে ফিরবো, আমরা একেবারে শেষ পর্যায়ে আছি। আপনি কিছু বলতে চাইছিলেন? প্রথমত হচ্ছে যে আমি বলতে চাই, অনুপবাবু একটার পর একটা রাজ্যের কথা বললেন এবং তার দলের জয় নিশ্চিত তিনি ধরেই নিয়েছেন। আমি উত্তরপ্রদেশ, হিন্দি বলায় 80টা আসন আছে। আপনি কি এই 2-3 দিনের মধ্যে লক্ষ্য করেছেন যে ইলেকট্রনিক মিডিয়ায় সেখানে উত্তরপ্রদেশে মানে এত বিস্ফোরক, মানে এত জনগণের জমায়েত বিভিন্ন মিটিংয়ে, অখিলেশ যাদব এবং রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী রাখতে পারছে না। সেখান থেকে তাদের দেখার জন্য, ছোঁয়ার জন্য হাজারে সেই সমস্ত ভিড় হচ্ছে, এ নিয়ে কোনো সন্দেহই থাকতে পারে। স্বাভাবিকভাবেই আমি আপনাদের বলছি অন ক্যামেরা, এমনিও আরএসএস এবং বিজেপি এই নির্বাচন নিয়ে তারা সার্ভে করেছে। সার্ভে করিয়ে দেখা গেছে যে তারা না। অনুভব, আপনার আগে আমার একটা প্রশ্ন আছে। আপনি যদি ভিড়ের কথা, বিস্ফোরণের কথা বলেন, তাহলে বারাসাতে বা কলকাতার বিভিন্ন জায়গায় বা শহরতলির কোথাও রামনবমীর বিজেপির মিছিল দেখেন এবং সেখানে লোক জমায়েত দেখেন, তাহলে বলতে হয় যে বিজেপি বিরাট শক্তি নিয়ে এবার ক্ষমতায় চলে আসছে প্রায় অধিকাংশ জায়গায়। না, সেটা ব্যাপার নয়। ধর্মীয় ব্যাপারটা ওনারা ধর্ম নিয়ে উনি বললেন, রাম যার ধর্ম তিনি পালন করবেন, আর রামের মন্দির হোক সেটা তো কোনো ব্যাপার নয়। আমাদের কাছে হচ্ছে রুজির ব্যাপার। রুজি আমার চাই, স্বাস্থ্য, শিক্ষা, আমার খাদ্য, এইগুলো। আমি যে কৃষক, আজকে কৃষক নরেন্দ্র মোদীর যে পরিসংখ্যান দিয়েছেন, তাতেই 10 বছরে 1,30,000 কৃষক ফসলের দাম না পেয়ে হয় বিষ খেয়ে নয় গলায় দড়ি দিয়েছে। তাহলে শতকরা যদি 80 জন যদি হিন্দু হয়, তাহলে 1,80,000 জন 80,000, তাহলে তো মনে হচ্ছে হিন্দু। স্বাভাবিকভাবেই নামাজ, মন্দির, মসজিদ, ধর্ম যার ব্যাপার, এসব নিয়ে ব্যাপার না। কিন্তু মানুষ ভারতবর্ষে দেখছে যে আজকে যে প্রতিশ্রুতি নরেন্দ্র মোদী দিয়েছিল সহায়ক মূল্য, অর্থাৎ ডক্টর স্বামীনাথন কমিশনের, ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, 65 থেকে 70% মানুষ। আমাদের সময় শেষ। আমি এক মিনিট
চিঠির উপর নির্ভর আমার কাছে তাহলে বললো সহায়ক মূল্য দেব, দিল না। স্বাভাবিকভাবেই নানান কারণে এই নির্বাচন গোটা ভারতবর্ষের মানুষ কিন্তু ইন্ডিয়া জোটের পক্ষেই থাকে। আমি আপনার তত্ত্ব মেনে নিয়ে আপনার কাছে শেষ প্রশ্ন আমার, অত্যন্ত সংক্ষিপ্তভাবে বলবেন। 3টে বিষয় আমাদের সামনে এই আলোচনা থেকে পরিষ্কারভাবে আসছে যে ভোটে 3টে বিষয় প্রভাব ফেলতে পারে। কেউ হয়তো কোনোটা মানছেন, কেউ মানছেন না। একটি স্থায়িত্বের প্রশ্ন এবং উন্নয়নের প্রশ্ন, আর্থিক উন্নয়নের প্রশ্ন, দেশের প্রশ্ন, স্টেবিলিটির প্রশ্ন, এটি একটি বিষয়। অন্যদিকে আপনি যেটি বলছেন অর্থাৎ রুজি রুটি বা বিভিন্ন যে সংস্কারের প্রশ্ন, যেখানে মানুষের প্রশ্ন, মানুষের বাঁচার প্রশ্ন, এবং পাশাপাশি বিভিন্ন যে রাজ্যে এবং বিভিন্ন অঞ্চলে বেশ লোকালাইজড কিছু ইস্যু রয়েছে, এবং এই যে যেটাকে অনুপবাবু বলছেন জনমোহিনী প্রকল্প, সেই ধরনের প্রকল্পের প্রভাব, যেটা জয়বাবু বললেন যে সেটা প্রভাব ফেলবে পশ্চিমবঙ্গে। এই 3টের মধ্যে কোনটা, সবগুলোই কি কাজ করবে নাকি একটি বিশেষভাবে কাজ করবে? কোথায় দিশাটা কোন দিকে দেখাচ্ছে এবারের ভোট? না না ঠিকই, এটা যেটা হচ্ছে যে মানুষ কিছু কিছু সাময়িকভাবে যে তারা কিছু সরকারের, রাজ্য সরকারের পক্ষ থেকে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে উপকৃত হচ্ছে, কিন্তু সার্বিকভাবে মানুষের যে মৌলিক সমস্যা সেই সমাধানটা হচ্ছে না। ধরুন যে লক্ষ্মী ভাণ্ডারের যে মহিলা 1000 টাকা পাচ্ছে। আপনি আমার প্রশ্ন বোঝেননি হয়তো, আমি বলতে চাইছি কোনটা প্রভাব ফেলতে চলেছে। আমি মেনে নিচ্ছি অবশ্যই প্রভাব রয়েছে, কিন্তু কতটা প্রভাব ফেলতে চলেছে এবারে? না, এই নির্বাচনে এই ধরনের প্রভাব মানুষের মধ্যে পড়বে না। মানুষ তার বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে তার যে মূল যে সমস্যা, যে সংকট, তার থেকে বাঁচার জন্যে যারা এই সংকট থেকে মুক্তি দিতে পারে তাদের যে ইস্তাহারের মধ্য দিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছে, মানুষ কিন্তু সেই দিকেই থাকে। অনুপবাবুর কাছে ফিরব। না দেখুন, প্রভাবের কথা বলছি, এবারে ভোটে কি প্রভাব ফেলতে চলেছে? দেখুন, আমি 5ম দফার কথা বলছি না, 7 দফা মিলিয়ে কি হতে চলেছে। ধরুন ইলেকশানে, ঠিক আছে, বিভিন্ন লোকের কাছে বিভিন্ন জিনিস ইস্যু রাখে, ঠিক আছে। আপনি যদি বিভিন্ন এলাকা ভিত্তিক, আপনি যদি একটু অভিজাত এরিয়ায় যান, সেখানে দেখবেন এই 80 কোটি মানুষের খাদ্যান্ন সেটা প্রভাব রাখছে না। আপনি যদি একটু স্লাম এরিয়াতে যান, যেখানে মানুষ ওই যে বলে না ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, ঠিক ব্যাপারটা সেরকম। এক একজনের কাছে এক এক রকম ইস্যু, এবং এইটাই তো ভারতীয় গণতন্ত্রের মজা। এত বড় একটা দেশ, এত ডাইভার্স তার গণতন্ত্র, এত রকম, মানে আমি তো বলি একটা ফুলদানিতে বিভিন্ন রঙের ফুল, যদি এক রঙের ফুলও তো আপনার কি ভালো লাগতো? ব্যাপারটা সেরকম নয়। বিভিন্ন রঙের ফুল, এর যে বুননটা, সেই বুননটাকে সবসময় রাখতে হবে এবং মর্যাদা দিতে হবে। বিভিন্ন সম্প্রদায় থেকে শুরু করে বিভিন্ন, মানে আমি যেটা বলছিলেন আহমেদ কাকু, যে আর্থিক অসাম্যের বিষয় বা আর্থিক বিভিন্ন জনগোষ্ঠী তাদের অ্যাসপিরেশনসকে পূর্ণ করতে হবে, সব কিছু ঠিক আছে। আমি লাস্ট শুধু 1 মিনিট আপনার সময় নেব অন্য একটা বিষয়, সেটা হচ্ছে দেখুন, আমরা কিন্তু মেরুকরণ বা রামের নামে ভোটটা চাইছি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সাধু সন্তদের অপমান করলেন, অথচ ইমাম কমিশন, ইমাম কাউন্সিল যেটা পশ্চিমবঙ্গের, বঙ্গীয় ইমাম পরিষদ, তারা কিন্তু লিখিত, আমার কাছে চিঠি আছে, কপি দেখিয়ে দিতে পারি জয়দা প্রতিবাদ করলে, তারা তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করতে ওপেন বলছে। তাহলে যদি আমি ধরে নিলাম যে কার্তিক মহারাজ যে বিজেপির, আরে ভাই আমি বলেনি, না না আমি একটু বলে দিই, বলে যাচ্ছে প্রত্যেক মিটিংয়ে তুষ্টিকরণ করলে বলবে তুষ্টিকরণ মানে কি? তুমি কাকে তুষ্টিকরণের কথা বলো, বলো। তোমার প্রধানমন্ত্রী, তোমার স্বরাষ্ট্রমন্ত্রী তুষ্টিকরণ বলতেই থাকে। তুষ্টিকরণ মানে কি? আমি একটা জিনিস বলি, প্রধানমন্ত্রী এর আগেও এতবার এসেছেন, কোনোবার বলেছেন কি? এবার কেন বলেছেন? হুমায়ুন কবির 67%, এবার বলে প্রতিবারে। ভাই শোনো না, বিজেপি ক্ষমতা আসার পর হিন্দু মুসলিম, আমি বলিনি, তুমি বললে আমি 30 সেকেন্ড বলি, তুমি 3 মিনিট বলো, আমি 30 সেকেন্ড বলি। 63%, 37% কথাটা তৃণমূল কংগ্রেসের এমএলএ বলছেন ভাগীরথীর জলে হিন্দুদের ফেলে দিতে বেশি সময় লাগবে না। তো এই কথা হুমায়ুন কবিরকে কেউ ভৎসনা করে না, না আহমেদ কাকু আমি বলিনি না, এই যে হুমায়ুন কবির যে কথাটা বললেন তার পার্সপেক্টিভে তো বলেছে। তবে তো পুরো বাক্যটা শোনোনি প্রধানমন্ত্রী কি বলছে? সেদিন বললো যে কোনো জনসভায় আজ থেকে নয়, 19 সাল থেকে 14 সাল থেকে বিজেপির একটাই তো তার হিন্দু মুসলিম। 14 সাল থেকে তোমার স্থায়ী সরকার এসেছিল কোনোদিন? তখন কংগ্রেস গভর্নমেন্ট ছিল। আমি তোমাকে কি ক্লাস খেলে এসেছো? রাম মন্দির আর দাঙ্গাবাজি করে এসেছো।
এছাড়া তোমার পুলিশ কিছু নয়। আচ্ছা এবার বলি কোনো ইস্যু ছিল না। কি বলতে বলো তুমি যে সারা ভারতবর্ষ আমি তা বলছি না, বন্ধ করে আমি তা বলছি না, কথা বলে থাকে তারপরে তো ভীষণ অন্যায় করতে পারে না। বিষয়টা কি তুমি যদি এই কথা বলে থাকে তুমি বললে তো হবে না। অন্যায় কথা বলেছে আমি মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় বললো? এটা সব মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় বললো? আমি তোমার কথা ধরবো কেন? ঠিক আছে, অভিষেক ব্যানার্জি কোথায় বললো? অভিষেক ব্যানার্জি তো শেখ শাহজাহানকে পোকারান্তরে ঘুরিয়ে সাপোর্ট করলো। আর সেটা দেখতে হবে। আরো পশ্চিমবাংলায় বেশি মেরুকরণ করছে। ইমাম ভাতা মুসলমানদের ওয়াকফ বোর্ডের টাকা মুসলমানদের দিচ্ছে। আজকে ধর্মনিরপেক্ষ একটা রাষ্ট্রে কখনো মন্দির বানাতে পারে? আজকে বিজেপি ওখানে রাম মন্দির, ইনি এখানে জগন্নাথ। না রাম মন্দির তো সরকারি টাকায় হয়নি। না আহমেদ কাকু, সরকারি টাকায় হয়নি। এখানে দক্ষিণেশ্বরের মন্দিরে 240 কোটি টাকা, ওদিকে কালীঘাটের মন্দির সংস্কার 200 কোটি টাকা, এদিকে মধ্যম গ্রামে অনুকূল যেমন আর কি যে হিসেব করে সেলিম বাবু মুর্শিদাবাদ, আমার ট্যাক্স যে হিসেব করে বামপন্থীদের সেলিম বাবু মুর্শিদাবাদ, একই হিসেব একই হিসেবে সেলিম বাবু মুর্শিদাবাদের ক্যান্ডিডেট, একই হিসেবের বিরুদ্ধে অভিযোগ, একই হিসেবে বামপন্থীদের সেলিম বাবু মুর্শিদাবাদের ক্যান্ডিডেট। মেরুকরণে তৃণমূল এক একজন করে বলো। আচ্ছা এবার আমি বলি কাকু, আচ্ছা 2017 ইলেকশনে নরেন্দ্র মোদীজি শ্মশান কবরস্থান বলেছিলেন, এটা নিয়ে তো বিস্তর অভিযোগ ছিল। তা একটা মানুষ যদি 5 বছর গভর্নমেন্টে থেকে কবরস্থানের পাঁচিলের পেছনে 5000 কোটি টাকা খরচ করে আর শ্মশানগুলো সংস্কারের জন্য 1 টাকাও খরচ না করে, তা সেখানে বলবে না মানুষ তুষ্টিকরণ হচ্ছে এই জায়গায়? তুমি মাদ্রাসা শিক্ষায় কত টাকা দিচ্ছ, তাহলে তুমি টোলগুলোকে টাকা দাও। টোলগুলোকে কি টাকা দিয়েছো? কোটি টাকা, 2022 মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অ্যাপিজমেন্টের কথা বলছেন। অ্যাপিজমেন্ট তো আছে, শুনুন, মুসলমানদের জন্য কিচ্ছু করেনি মমতা ব্যানার্জি। সেটা হাক্কানি না আছে, প্রকৃত উন্নতি কিছুই করেনি। না কিচ্ছু করেনি, প্রকৃত উন্নতি কিছুই করেনি। কিন্তু আমি বলছি হাক্কানি না আছে, সেটা বিরোধীরা বলতেই পারে, সেটা বিরোধীরা বলতেই পারে। আজকের ইলেকশন হলো, ব্যারাকপুর বনগাঁ ইলেকশন হলো, আজকে আপনি আমডাঙ্গার কথা বলছিলেন, আমার কথা হেসে উড়িয়ে দিয়েছেন, আমি আইএসএফ এর কথা যেটা বলেছি, আপনি আমডাঙ্গার রেজাল্টটা দেখে নেবেন। মমতা ব্যানার্জি, না আমি একেবারেই অস্বীকার করছি না, মমতা ব্যানার্জি যদি তুমি কাশীপুরগুলো দেখে নিও, তাহলে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সমস্ত প্রকল্পগুলো কোনো হিন্দু মুসলিম বলে নয়, তাহলে সবার উন্নয়ন না করলে আজকে যে নির্বাচন চলছে লোকসভায়, ব্যারাকপুরে আমডাঙ্গা রেজাল্ট দেখবেন তেমন কি হবে। আমি খুব জানতে আগ্রহী তোমার কাছে, আমডাঙ্গা নিয়ে তুমি খুব রহস্য করছো, রহস্য করছো ঘটালে, কিন্তু সময় জানা গেল জয়দা ভালোই বলেছে যে মানে রফিকুরের ভাইয়ের কাছে আইএসএফ এর প্রার্থী সমস্ত না। আমার বাবু আপনার কাছে একটা বিষয় আমি বলতে পারি, এই আইএসএফ আনতে পারে হবে এই কথা কিন্তু স্টুডিওতে আমরা ঠান্ডা ঘরে বসে কোনোভাবে বিশ্লেষণ করতে পারবো, বললাম তো। এবং পার্থ ভৌমিক এবং অর্জুন সিং এর কিন্তু এমন জায়গায় দাঁড়িয়ে আছে যুদ্ধটা, যে কেউ জিততে পারেন, এটা আমার ব্যক্তিগত অভিমত। এবং আমি আমার দীর্ঘদিনের যে রাজনৈতিক বন্ধুরা একেবারে দেবদূত ঘোষ মাটার টক্কর, হ্যাঁ লড়াইতে রয়েছে, এবং দেবদূত ঘোষ যদি জেতে অবাক হওয়ার কিছু কারণ। না আমি বলতে পারি ফাইট হাড্ডাহাড্ডি ঠিকই বলেছেন, কিন্তু কি বলুন তো অ্যাডভান্টেজ অর্জুন সিং এবং যখন আলোচনা হচ্ছে আমাদের হাতে বেশ কিছু এমন বিষয় রয়েছে। ব্যারাকপুর ইতিমধ্যেই কিন্তু এই যে 6টার মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে ভোট শেষ হয়ে যাওয়ার কথা, হয়তো তার একটু পরে পর্যন্ত ভোট থাকবে যারা লাইনে থাকবেন তাদের জন্য, কিন্তু ইতিমধ্যেই উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে ব্যারাকপুরে। ব্যারাকপুরের আমরা ছবি তুলে ধরতে বলবো, আমি পিসিআরকে বলবো যে ব্যারাকপুরের ছবি দেখাতে। আমরা ব্যারাকপুরের ছবি দেখাচ্ছি, আমরা এখানে বক্তব্যও শুনে নেব এখান থেকে। আমরা কি আছে আমি কিচ্ছু জানি না, আমার মেয়ের শরীর খারাপ, আমার মেয়েকে নিয়ে আমি ডাক্তারখানায় গেছি, আমি সেই 8টার সময় বেরিয়েছে, এখন এসে শুনছি আমার স্বামীকে মারধর করেছে। আমার স্বামী কোনো সাগে পাচ্ছে থাকে না কেউ, আমার স্বামী বাড়ি কালকে এত ওরা এসে ঝামেলা করে চৌকতলা এসে, তাও আমার স্বামীকে আমরা আসতে দেয়নি কেউ। আমরা বলি বাড়ি বসে থাকবে, কোনো কথা থাকবে না, তোমার মনে যেটা হবে তুমি তাকে ভোট দেবে।
হ্যাঁ, তার জন্য কেন মারবে আমার স্বামীকে ধরে এরকম করে? আমি তা কিছুই জানি না। কারা করেছে? তাহলে বিরোধী পার্টিরা মারধর করেছে। তোমরা বাড়ি চলে যাও, তোমরা বাড়ি চলে যাও, যাতে ঝগড়াটা থেমে যায়। আমার ওই ভাসুর ঘরে ছিল, ঘর থেকে বার হয়ে বলছে কি হয়েছে, এবার ভাসুরের ঘরের ভেতর ঢুকে মারছে। এবার আমরা যে মরে গেলে, আমি যে মেয়ে ছেলে ভাবছি যে ঠেকাতে গেলে ওরা একটু বন্ধ করবে, আমি ঠেকাতে গিয়ে আমার কিস্তিতে বললো সরে যে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। ওই যে ওই টিএমসি লোকেরা, সব ছেলেরা। না বিজেপি, ওই এখন বিজেপি এসছে, ওই জন্য আমরা যাতে বিজেপি করি কি আমরা কি করি না করি তোদেরকে বলবো না। আমরা ব্যারাকপুরের ছবি দেখালাম, অশান্ত হয়ে উঠেছে। অর্জুন সিং বিভিন্ন সময় যে অভিযোগগুলো করছিলেন, আমরা সাধারণ মানুষের কাছেও সেই বক্তব্য দেখালাম। কিন্তু ভোটে তো কেউ 1 ইঞ্চি জমি ছাড়ছেন না, লড়াই চলছে, কিন্তু সাধারণ মানুষের ওপরে কিন্তু তার প্রভাব পড়ছে এবং অশান্ত পরিস্থিতির মধ্যে দিয়ে তারা সময়টা কাটাচ্ছেন। প্রার্থীদের কাছে ভোট বড় বালাই হতে পারে, কিন্তু সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠছে। এই চিত্র তার একটা পরিষ্কার একটা কোলাজ তুলে ধরলো। জয়বাবু বলুন। বিক্ষিপ্ত অশান্তি সব জায়গায় হচ্ছে, যার যেখানে শক্তি বেশি তারা সেখানে মারধর করছে। এরকম আপনি দেখেছেন, যেখানে বিজেপির জোর বেশি বিজেপি লোকেরাও করছে। এইটা নির্বাচন কমিশনকে ধন্যবাদ যে আজ পর্যন্ত একটা কোনো প্রাণহানি হয়নি, ঠিক আছে। এটা সামান্য ঘটনা, টুকটাক পাড়া। এর থেকে আগে বামপন্থী আমলে আরও অনেক বেশি কিছু হয়েছে, সেই রেকর্ডও আপনাদের কাছে থাকে, আসে হয়তো। আমি বলবো অন্যায় দিয়ে আরেকটা অন্যায়কে জাস্টিফাই করা, আমি বলছি না, আমি তারা বলছি জাস্টিফাই করা কথা বলছি। এটা একটা পশ্চিমবঙ্গের ধারা হয়েছে। এটা কেউ চট করে কোনো রাজনৈতিক দলগুলো নিজের থেকে যদি এটা থেকে না সরে, কেউ কোনো নির্বাচন কমিশন বা সেন্ট্রাল ফোর্সেসে সরাতে পারবে না। এটা হচ্ছে মধ্যে কথা। এর জন্য একা তৃণমূল কংগ্রেসের গায়ে দোষ দিলে হবে না, একা বামপন্থীদের দোষ দিলে হবে না, বিজেপিকেও দোষ দিলে হবে না। কিন্তু এই ধারাটাকে সমস্ত রাজনৈতিক যারা নেতৃত্ব আছেন তাদের কর্মীদের বোঝানো, তাদের এইটা করতে হবে, তবে যদি আমাদের এই সন্ত্রাস এসব থেকে রক্ষা পাওয়া যায়। আপনার কাছে আমার এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম, আপনার কাছে আমার শেষ প্রশ্ন যেটা জানার ইচ্ছে সেটা হচ্ছে, লকেট এবং রচনার যে লড়াই, সেখানে আমাদের চোখ থাকছে। লকেট চট্টোপাধ্যায় না রচনা বন্দ্যোপাধ্যায়, কে এগিয়ে আছেন? আপনি তো নিশ্চয়ই রচনার কথাই বলবেন, তবু জানতে চাইব। না, আমি রচনার কথা বলছি না, আমি বলার কেউ নয়। যারা ওখানকার ভোটার তারা জানে কি হবে। এবার হচ্ছে যে লকেট দিকে জিতিয়ে ওরা অনেকখানকার মানুষ অনেক কিছু আশা করেছিলেন যে তাদের থেকে কিছু পাবেন, বিজেপির সাংসদ, তারা মানুষের পাশে থাকবেন, 5 বছর থাকবেন। সেসব ওখানকার মানুষ যা মিডিয়া থেকেই যা দেখতে পায়, আমি তো ওখানে থাকি না, তাতে যা দেখতে পায় তাতে মানুষ ওখানে বেজায় ক্ষুব্ধ নড়ে। ওনারা যেভাবে লকেটকে জিতিয়েছিলেন যে সব মানে আশায়, সেই তুলনায় লকেট একেবারে ফেল। এবার কে জিতবে না জিতবে পরের বিষয়, মানুষ যাকে চাইবে সে জিতবে, এটা আমার মনে হচ্ছে। এই দুটি কেন্দ্রের দিকে আমাদের চোখ থাকবে। আমি একেবারে শেষ প্রশ্ন অনুপবাবুর কাছে করব। 7টি কেন্দ্রে, আমাদের এই যে 7টি বঙ্গের কেন্দ্রে ভোট হতে চলেছে, আপনি কিভাবে দেখছেন কোন দিকে ভোট ঝুঁকতে চলেছে? দেখুন, আমি একদম আপনাকে সত্যি কথা বলছি, সেটা হচ্ছে বনগা শিওরলি বিজেপি জিতছে, আরামবাগ শিওরলি বিজেপি জিতছে, হুগলি শিওরলি বিজেপি জিতছে। এই 3টে সিট একদম মানে লকেট চট্টোপাধ্যায় জিতছে। হ্যাঁ, এইবার বাকি যে সিটগুলো আছে, ব্যারাকপুর যেটা আগের বার জেতা, এইখানে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, কিন্তু অ্যাডভান্টেজ আমি অর্জুন সিংকেই দিচ্ছি। আমাদের পার্টি একেবারে কম করে হলে 4টি, আর যদি বেশি পক্ষে হয় তাহলে 6টি এই আসন জিতবে এই 7টার মধ্যে। 7টার মধ্যে? আচ্ছা, আলী আহমেদ খানের কাছে আমি ফিরবো। আর একটা কথা আমি বলে দিই, আজকে নিয়ে 25টি কেন্দ্রে ইলেকশন হয়ে গেল পশ্চিমবঙ্গে, আর 17টা বাকি আছে। এই 25টার মধ্যে খুব কম করে হলে বিজেপি 15টা জিতছে, খুব কম করে হলে 15টায় বলছেন জিতছে। আচ্ছা, আপনার কাছে ফিরবো আলী আহমেদ, যে আজকের 7টার মধ্যে আপনি বলেছেন, ইতিমধ্যেই বলেছেন শ্রীরামপুরে আপনাদের প্রবল আশা রয়েছে, কিভাবে দেখছেন আজকে? আমি একবারে শেষ প্রশ্ন। শ্রীরামপুরে আমরা আমাদের যা মূল্যায়ন আছে, শ্রীরামপুরে আমরা ওখানে জেতার জায়গায় আছি। বাকি আসনগুলো বিশেষ করে এই যে আলোচনা হলো ব্যারাকপুর সহ অন্যান্য, এখানে আমি আগেই বলেছি যে মানুষই ইতিহাস তৈরি করে। সুতরাং এই ভোটাররাই তো বিজেপিকে জিতিয়েছে, তৃণমূলকে 2011 সালে ক্ষমতা এনেছে, একসময় 34 বছর বামফ্রন্ট সরকারে লাগাতারভাবে তারা জিতেছে। এটা ইতিহাস তৈরি করেছে, মানুষ ইতিহাস তৈরি করবে। এবং এবারের নির্বাচনে মানুষের যে বডি ল্যাঙ্গুয়েজ আমরা প্রচারে গিয়ে দেখেছি,
তাতে এই 7টা আসনে কোন কোন আসনে জিতবে একেবারে আমি সেভাবে বলতে পারছি না, কিন্তু লড়াই আছে। এবং শ্রীরামপুরে আমরা জেতার জায়গায় আছি, এবং এও বলছি যে ব্যারাকপুর কেন্দ্রেও আমাদের দেবদূত ঘোষ যে মিরাকেল হতে পারে, জিতেও যেতে পারে, এবং ভোট অফ পার্সেন্টেজ অফ ভোট আমাদের অনেক অনেক বাড়বে। আরামবাগের কথা যখন বললেন উঠলই, আরামবাগে আমি একটু জানতে চাইব, গোঘাট, খানাকুল, আমরা যখন প্রথম সাংবাদিকতার কাজে ঢুকি তখন আমরা দেখেছি যে প্রত্যেকদিন খবরের প্রথম পাতায় থাকতো। এটা কি শান্তি ফিরে আসার জায়গায় নতুন করে ভাবনা চিন্তা মানুষ কিভাবে করবেন, আপনারা কিভাবে দেখছেন? না, অনিল বসুর নাম যেখানে জড়িয়ে। না, মানুষ তো শান্তিই চায়। এখন অশান্তি কিছু আছে, দুষ্কৃতী, তাদের যদি প্রশ্রয় আশ্রয় দেওয়া হয় রাজনৈতিকগতভাবে, তাহলে নিশ্চিতভাবেই অশান্তি হবে। সাধারণ মানুষ শান্তি চায়, শান্তিপূর্ণভাবেই ভোট হোক। আমরা প্রত্যেক রাজনৈতিক দলের, অন্যান্য রাজনৈতিক দলের কাছেও আমরা আশা করব যে বাকি পশ্চিমবাংলায় যেখানে যেখানে ভোট বাকি আছে শান্তিপূর্ণভাবেই যেন সেখানে। হ্যাঁ, আপনি বলুন, আমরা একবারে শেষ, আমাদের হাতে একেবারে সময়। আপনি ওই যে যেটা জিজ্ঞেস করলেন না আমাকে, আমার আসলে একটু কাউন্টিংয়ে ভুল হয়েছিল। সেটা হচ্ছে 4টি থেকে 5টি, শ্রীরামপুর 4টি শিওর জিতছে, শ্রীরামপুর জেতার মতো জায়গা আছে। আর আমার দিক দিয়ে মনে হয় উলুবেড়িয়া আর হাওড়া আসন, এই দুটো সিট জেতা আমাদের পক্ষে। উলুবেড়িয়াতে সাজদা আহমেদ আমাদের কাছে যথেষ্ট শক্ত, একেবারে লড়াই আছে আমাদের। সব্যসাচী চ্যাটার্জি ওখানে আমাদের, হ্যাঁ অবশ্যই লড়াই আছে, কিন্তু সাজদা আমি আরেকটা কথা আহমেদ কাউকে জিজ্ঞেস করতে চাইছি, অনিল বসু আর রূপচাঁদ পাল এই গোষ্ঠীর কোন্দলে সিপিএম আমলে হুগলিতে কতজন কমরেড শহীদ হয়েছিলেন? না, আমরা এই আলোচনায় পরে ফিরবো। তার আগে আমরা শেষ করব আমাদের রাজনৈতিক বিশ্লেষককে দিয়ে। আমাদের দিশা কি দিচ্ছে পঞ্চম দফার ভোট? আপনার কাছে, আপনার সামনে কিছু ছবি তুলে ধরা হয়েছিল, আপনি নিজেও দেখেছেন যে ব্যারাকপুরে যেরকম অশান্তির চিত্র, এবং পাশাপাশি আরামবাগ শান্তির বলয়ে ফিরেছে। আগামী দিনে কি দিশা হতে চলেছে, এবারের ভোট কোন দিকে, কোন অভিমুখ দেখাচ্ছে? আজকে পশ্চিমবঙ্গের যে 7টি কেন্দ্রে নির্বাচন হচ্ছে, মনে রাখতে হবে একটি বিষয় এখানে আলোচনা যেটা অনুপস্থিত ছিল, সেই বিষয়টা দিয়েই শেষ করব। এটা হচ্ছে করকর্তা হিসাবে 14 থেকে 21% মাইনরিটি অধ্যুষিত লোকসভার কিন্তু অ্যাভারেজ হিসাবে এখানে আছে। এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যদি বলেন, সেক্ষেত্রে বলা যায় যে মাইনরিটি ভোট, অর্থাৎ আমি বলেছি 14% থেকে শ্রীরামপুরের মতো জায়গায় 19% এরকম রেশিওতে, এবং 57% মহিলা ভোট, এবং একই সঙ্গে বেনিফিশিয়ারি পলিটিক্স, এই 3টের ক্ষেত্রে আমি অন্তত এই ফেজে বলা যায় যে আমি তৃণমূলের শিওর শট যেগুলো আছে সেগুলোর সিটের মধ্যে হাওড়া, উলুবেড়িয়া বা এগুলোর ক্ষেত্রে আমি এগিয়ে রাখি তৃণমূলকে। এবং বনগা নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি, কিন্তু মনে রাখতে হবে সিএ নিয়ে মতুয়াদের সুইং কিন্তু একটা চোরাবালির স্রোতের মতো কাজ করে। তাই কার যে ভাগ্যে কোনটা খুলবে এটা এখনো কিন্তু আত্মবিশ্বাসী হওয়ার কোনো কারণ আমি দেখি না। তাই মনে রাখতে হবে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অন্তত এই পর্বের ভোটে আমি তৃণমূলকে এগিয়ে রাখি। ধন্যবাদ সৌমেন বাবুকে, ধন্যবাদ আহমেদ আলী খানকে, ধন্যবাদ অনুপ বসুকে, ধন্যবাদ জয় দাসকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। এতক্ষণ আমরা আলোচনা করলাম বঙ্গে যে 7টি কেন্দ্রে ভোট হচ্ছে, এবং শুধু তাই না, লাদাখ থেকে আরম্ভ করে মহারাষ্ট্র বা উত্তরপ্রদেশের ছবি এবং আলোচনা দর্শকদের সামনে করে তুলে ধরতে চাইলাম কোন দিকে চলেছে ভোটের গতি প্রকৃতি। দর্শকদের অসংখ্য ধন্যবাদ দীর্ঘ সময় আমাদের এই রাজনৈতিক বিশ্লেষণ শোনার জন্য। দর্শকদের বলবো আমাদের এই রাজনৈতিক আলোচনা চলতে থাকবে, দিনভর চলতে থাকবে, এবং ভোটের পরেও আমরা 6টার পরেও যখন প্রকৃত চিত্র একবার পরিষ্কার হয়ে যাবে এবং বিক্ষিপ্তভাবে অশান্তি এলেও শান্তিপূর্ণভাবে শেষ হবে হয়তো ভোট, সেদিকেই চোখ থাকবে আমাদের, সেদিকে তাকিয়ে আমরা দর্শকদের বলবো যে সময় কলকাতায় পর্দায় চোখ রাখুন। আমরা এই যে আলোচনা করলাম, যেখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিভিন্ন মতামত জানালেন, এবং পাশাপাশি রাজনৈতিক পর্যবেক্ষক তার ব্যক্তিগত মতামত একেবারে সুনির্দিষ্টভাবে তুলে ধরলেন। আগামী 4 তারিখ অর্থাৎ 4 জুন
সেদিন কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাবে যে ভোট বাক্সে কার দিকে ভোটের এই ভোটারদের প্রতিফলন হয়েছে বিভিন্ন ইস্যুতে আমরা জেনে নিতে পারবো। তার আগে আরও দুটো ফেজ রয়েছে। দর্শকদের ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দেখতে থাকুন সময় কলকাতা।